রবিন এই সকালবেলা ঘুমিয়ে আছে, তখন তার মোবাইলে একটা কল আসে। রবিনের ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখে তার একজন অনেক পরিচিত লোকের নাম্বার। রবিন কলটা রিসিভ করার সাথে সাথে ফোনের ওপাশ থেকে বলে, বস, পেয়ে গেছি আপনার একজন শিকারকে। কাকে পেয়েছিস বল? জাফর ইকবালকে পেয়ে গেছি। কি করব এখন বলেন? শোন রাজু, তুই ওকে আমাদের গোডাউনে নিয়ে যা, আমি আসতেছি সেখানে। ঠিক আছে বস, তাই করছি আমরা। এই বলে ফোন কেটে দেয় রাজু। আর রবিন শোয়া থেকে উঠে ফ্রেশ হওয়ার জন্য চলে যায়। আসুন, এর ভিতরে আপনাদেরকে সবকিছু খুলে বলি। রবিন বড়লোক বাবার বড়লোক ছেলে, টাকা পয়সার কোনো অভাব নেই। ভার্সিটির মেধাবী ছাত্রদের মধ্যেও একজন তিনি। তার বাবা রফিক সাহেব একজন এমপি। রবিনের পরিবারে ছিল মা, বাবা, বড় ভাই, ভাবি আর তাদের একটা ছেলে নীরব, নাম 1 বছর বয়স। আর রবিন, এই তাদের সুখের পরিবার। রবিনের মাঝে ছিল না কোনো বড়লোকের ভাব। সে সব সময় সাধারণভাবে চলাচল করতে পছন্দ করত। রবিনের বাবা এমপি হওয়ায় তাদের অনেক নাম ডাক ছিল এলাকায়। সাধারণ মানুষ তাদেরকে খুব ভালোবাসতেন। তার কারণও আছে। এলাকায় যত বিপদ বা যত ঝামেলা হতো সব রবিনের বাবা সামলে নিত খুব সুন্দরভাবে। মানুষের পাশে দাঁড়ানো কে কিভাবে আসে, না খেয়ে কে আসে, সব দেখাশোনা করতো সে। কিন্তু এটা তার বিরোধী দল সহ্য করতে পারতো না। রবিন ভার্সিটির একটা মেয়েকে ভালোবাসতো। মেয়েটা খুব সুন্দর ছিল, সেও রবিনকে ভালোবাসতো। তাই তাদের প্রেম ভালোবাসা খুবই ভালো চলতেছিল। একদিন রবিন ভার্সিটির মাঠে বসে আছে, তখন রুমি এসে রবিনকে বলে, রবিন, বাবা আমাকে তার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চাই, তুমি কিছু একটা করো, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি কেঁদো না, আমি আসি তো, কিছু হবে না। আমি থাকতে তোমার অন্য কোথাও বিয়ে হতে দিব না। এটা মদ খায়, নেশা করে, ওকে আমার একদম ভালো লাগে না। তুমি প্লিজ কিছু একটা করো, বাবা না হলে আমাকে জোর করে বিয়ে দিয়ে দেবে। আচ্ছা, তুমি কান্না করো না, আমার সাথে আসো। কোথায় যাবো এখন আমরা? নিজের জীবনের চাইতেও বেশি বিশ্বাস করি। তুমি যেখানে নিয়ে যাবে আমাকে, আমি যাব, কিন্তু আমাকে ছেড়ে যাবে না, কথা দাও। রবিন রুমির চোখের জল মুছে দিয়ে কপালে একটা চুমু খেয়ে বলে, তোমাকে ভালোবেসেছি ছেড়ে যাওয়ার জন্য না, তোমার পাশে সারা জীবন থাকার জন্য। যত কিছু হয়ে যাক, আমি তোমাকে ছেড়ে যাব না, কথা দিলাম। রুমি রবিনের কথা শুনে ঠোঁটের কোণে একটু হাসি ফুটে ওঠে। রুমিও জানে রবিন তাকে ছেড়ে যাবে না কোথাও, কিন্তু তারপরও মনের ভিতরে একটা ভয় করতে থাকে। রবিন রবিন তার নিজের বাইকে উঠে রুমিকে উঠতে বলে রুমি উঠে পড়ে বাইকে। কেউ কোনো কথা বলতেছে না। রবিন বাইক নিয়ে আসে একটা বাড়ির সামনে, বাইক থামিয়ে রুমিকে বলে, এখন নামতে পারো তুমি। আমরা কোথায় এসেছি? এটা আমাদের বাড়ি, আমরা আমাদের বাড়িতে এসেছি। আমার না খুব ভয় করতেছে, যদি তোমার মা বাবা আমাকে মেনে না নেয়। আগে ভিতরে চলো, পরে বুঝতে পারবা তারা কেমন। এই বলে রবিন সামনে এগিয়ে যায় আর রুমি ভয়ে ভয়ে রুবিনের পিছনে যায়। রবিন কলিং বেল দেওয়ার পর কাজের লোক এসে দরজা খুলে দেয়। রবিন রুমিকে নিয়ে বাড়িতে ঢুকে পড়ে। বাড়িতে রবিনের মা আর ভাবি বসে আছে, আর তার ভাই অফিসে গিয়েছে। তার বাবা তো রাজনৈতিক নেতা, তাই সবসময় কাজে বিজি থাকে। রবিন ভিতরে ঢোকার পরে তার সাথে রুমিকে দেখে রবিনের মা রবিনকে বলে, কে মেয়েটি? দেখতে অনেক সুন্দর। মা, ওকে আমি ভালোবাসি। বাবাকে কল দিয়ে বলো বাসায় আসতে, তখন সবাইকে বুঝিয়ে বলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে যা, ওকে তোর রুমে নিয়ে যা, ফ্রেশ হয়ে দুজনে নিচে আয়, আমি তোর বাবা আর তোর ভাইয়াকে আসতে বলি। ঠিক আছে মা, তবে বলো একটু তাড়াতাড়ি আসার জন্য, খুব জরুরি দরকার আছে। এই বলে রবিন রুমির হাত ধরে তার রুমে নিয়ে যেতে থাকে। আর রুমি তো এখনো ভয় পেয়ে আছে, সাথে অবাক হচ্ছে। এটা ভেবে রবিন তার মাকে বলে দিল তাকে ভালোবাসে, আর তার মা কিছুই বলল না। রবিন রুমিকে রুমে এনে বলে, এই যে ওয়াশরুম, তুমি যাও, ফ্রেশ হয়ে এসো। আচ্ছা, তখন তোমার মাকে এসব কথা বলতে তোমার ভয় করলো না? ভয় করবে কেন? মা জানে আমি কখনো কোনো ভুল কাজ করব না। মানুষ মানুষকে ভালোবাসতেই পারে, ভালোবাসার মানুষকে আপন করে নিতেই পারে। এখানে দোষের কিছু আছে? তোমার মা না খুব ভালো। আমারও বাবা অনেক ভালো, তাকে আমি বুঝিয়ে বললে তিনি বুঝতে পারবেন সবকিছু। তাই যেন হয়।
না হলে কিন্তু আমি তোমাকে না পেলে সুইসাইড করব বলে দিলাম। এটা বলার সাথে সাথে রবিন রুমিকে টান দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, আর একটা উল্টো পাল্টা কথা বলবে না, তোমাকে আমি হারতে দিলে তো। সত্যি রবিন, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। আমি জানি তো পাগলি, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। তুমি যাও, এখন ফিরে শুয়ে আসো আগে। রুমি রুবিনের মুখের দিকে তাকিয়ে মুচকি হেসে চলে যায়। ফ্রেশ হওয়ার জন্য কিছু সময় পর রুমি বের হয়, তারপর রবিন যেয়ে ফ্রেশ হয়ে নেয়। রবিন আসলে দুজনে নিচে নেমে যায়। নিচে নেমে দেখে রবিনের বাবা আর ভাইয়া এখনো আসেনি। রবিন রুমিকে তার মায়ের সামনে নিয়ে যায়। রবিনের মা যে কিছু বলতে যাবে তার আগেই রুমি তার পা ধরে সালাম করে। তিনি রুমিকে উঠিয়ে বলে, তোমার নাম কি মা? আন্টি, আমার নাম রুমি ইসলাম। বাহ, খুব সুন্দর নাম। কোন ক্লাসে পড়াশোনা করো তুমি? আপনার ছেলের সাথেই পড়াশোনা করি। আচ্ছা, বসো এখানে। আর এই হলো আমার বড় বৌমা, রবিনের বড় ভাইয়ের বউ। রুমি যেয়ে রবিনের ভাবির পায়ে সালাম করতে নিলে তিনি রুমিকে ধরে ফেলে, তারপর বলে, আমাকে এভাবে সালাম করতে হবে না বোন, আসো আমার পাশে বসো এখন। এতক্ষণ রবিন রুমির কাণ্ড দেখেছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এবার রবিন তার মাকে বলে, মা, বাবা আর ভাইয়াকে ফোন করেছো? করেছি, তারা চলে আসবে এক্ষুনি। তুই বস এখানে। ভাবি নীরব কোথায়? ঘুমিয়ে আছে, এতক্ষণ খেলা করেছে, এখন ঘুমিয়ে আছে। ও ঠিক আছে তাহলে। তো কতদিন হলো তোমাদের প্রেম ভালোবাসা? রুমি লজ্জা পেয়ে যায় এমন কথা শুনে। তখন রবিন তার ভাবিকে বলে, প্রায় 4 বছর হবে। ভালো, এতদিন প্রেম ভালোবাসা চালিয়ে গেছ আর ভাবিকে বললে না? আসলে রবিন তার ভাবিকে বোনের মতো জানে। তার কোনো বোন না থাকায় আর ভাবির সাথে সব শেয়ার করে, শুধু এটা কোনোদিন বলেনি। আসলে ভাবি হয়েছে কি। আচ্ছা থাক, আর বলতে হবে না তোমার। রবিন তার ভাবির কথা শুনে হেসে দেয়। এর ভিতর বাড়ির কলিং বেল বেজে ওঠে। কাজের লোক যে দরজা খুলে দেয়। দরজা দিয়ে ঢুকে রবিনের ভাই আর তার বাবা দুজনে ভিতরে ঢুকে রুমের দিকে তাকিয়ে আছে। কিছু বলতে যাবে তার আগেই রবিন মা বলে, তোমরা ওকে চিনবে না, যাও রুমে যেয়ে ফ্রেশ হয়ে আসো, তারপর সব বলতেছি তোমাদেরকে। ঠিক আছে, যাচ্ছি। তারপর রবিনের বাবা আর ভাইয়া চলে যায় ফ্রেশ হওয়ার জন্য। কিছু সময় পর রবিনের বাবা নিচে নেমে আসে। তার পিছনে দিয়ে রবিনের ভাইয়াও নীরবকে কোলে করে নিয়ে আসে। রবিন নীরবকে দেখে হাত বাড়িয়ে দেই কোলে নেওয়ার জন্য। নীরব সাথে সাথে রবিনের কোলে ঝাঁপিয়ে পড়ে। তখন রবিনের ভাবি হাসতে হাসতে বলে, আমি বুঝি না নীরব রবিনের জন্য এত পাগল কেন। রবিনকে দেখলেই হলো, তার কোলে যাবেই। এটা হলো আমার জাদু ভাবি। তোমরা সবাই বসো, রবিন তোমাদের সাথে কিছু কথা বলবে। রবিন, তুই তোর কথা বলা শুরু কর। রবিন তার মায়ের কথা শুনে রুমির দিকে প্রথমে তাকায়। দেখে রুমি ভয়ে মাথা নিচু করে বসে আছে। তখন রবিনের বাবা বলে, হ্যাঁ, তুই বলা শুরু কর, কি বলবে? বলবো? তার আগে বলে নেই আমার কথার মাঝে কেউ কোনো কথা বলবে না, যা বলার পরে বলবে। ঠিক আছে, তুই বল, তোর কথার মাঝে কেউ কোনো কথা বলবে না। প্রথমেই বলে নেই ও হলো রুমি ইসলাম। আমরা একে অপরকে ভালোবাসি প্রায় 4 বছর হবে। ও আমার সাথেই পড়াশুনো করে, বাসা এই জায়গায়। ওর বাবার নাম মিজান চৌধুরী, ছোট একটা ব্যবসা করে। তিনি তার বন্ধুর ছেলের সাথে ওকে বিয়ে দিতে চায়। ছেলেটা নাকি নেশা করে, তাই ও আমাকে বলল আমি কিছু একটা করার জন্য। আমি ওকে খুব ভালোবাসি, তাই সোজা বাসায় নিয়ে আসি। এখন আমি ওকে বিয়ে করতে চাই। যদি বলো বিয়ের পর ওকে খাবার পোশাক দেওয়ার জন্য আমাকে কাজ করতে হবে, তাও আমি রাজি আছি। কিন্তু ওকে আমি হারাতে পারবো না। ওর মাঝে কোনো স্বার্থ নেই। ওর চোখে আমি আমার জন্য সত্যিকারের ভালোবাসা দেখেছি, তাই আমি ওকে হারাতে চাই না। এখন তোমরা বলো তোমাদের মতামত কি, আর তোমরা এখন আমাদের জন্য কি করতে পারবে ওটা বলো। রবিন এটা বলে চুপ করে যায়, মাথা নিচু করে বসে আছে। তার বাবা কিছু সময় ভেবে বলে, কাউকে ভালোবাসা তো আর দোষের কিছু না। যে যাকে ভালোবাসে সে তাকে পেতে চাইবে। কিন্তু কোনো তার বাবা মেয়েকে একটা নেশা করা ছেলের সাথে বিয়ে দিতে চায়, এটা আগে জানা দরকার। বাবা, হয়েছে তো, মেয়েকে ইচ্ছে করে খারাপ দিকে ঠেলে দিবে নাকি? আমার মনে হয় আমাদের তার বাবার সাথে কথা বলা প্রয়োজন। তুমি কি বলো?
আমি কি এখন কথা বলবো তার বাবার সাথে? রবিনকে উদ্দেশ্য করে তার বাবা কথাটা বলল। রবিন চুপ করে কিছু একটা ভেবে বলে, বাবা, তুমিও ঠিকই বলেছো। তাই আমি বলি কি, তুমি কথা বলো, তার সাথে দেখো তিনি কি বলে। মা, তোমার বাবার ফোন নাম্বারটা আমাকে দাও দেখি। রুমিকে উদ্দেশ্য করে বলল। রুমি একটু ভয় পেয়ে যায়। ভয়ে ভয়ে রবিনের দিকে প্রথম তাকায়, রবিন তাকে ইশারায় বলে দেওয়ার জন্য। তাই রুমি ভয়ে ভয়ে নাম্বার দিয়ে দেয় রবিনের বাবাকে। রবিনের বাবা সেই নাম্বারে ফোন দেওয়ার পর একজন লোক ফোন ধরে বলে, আসসালামু আলাইকুম, কে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, আপনি কি মিজান চৌধুরী বলছেন? জি, আমি মিজান চৌধুরী বলছি, কিন্তু আপনি কে? আমি এমপি আব্দুল কাদের বলতেছি। আপনি নিশ্চয়ই আমাকে চিনেন। চিনি, কিন্তু আপনি আমাকে কেন ফোন দিয়েছেন? আপনার মতো এত বড় একজন লোক আমাকে কেন ফোন দিতে পারে? আপনি কি কষ্ট করে আমার বাড়িতে আসতে পারবেন? তাহলে আমি গাড়ি পাঠিয়ে দিচ্ছি। এমপি সাহেব, সমস্যা নেই, আমি আসতেছি, গাড়ি পাঠানোর কোনো দরকার নেই। রুমির বাবা ঢাকা শহরের ছোট একজন ব্যবসায়ী। তারও মোটামুটি নামডাক আছে ভালো। পরিবারে আছে রুমির একটা ছোট ভাই, রুমির মা বাবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি আসেন, আমি আপনার জন্য অপেক্ষা করতেছি বাড়িতে। এই বলে কল কেটে দেয় রবিনের বাবা। রুমির বাবা রবীন্দ্রের বাড়ির চিনে, তাই আর কোনো সমস্যা হয় না তার। কিছু সময়ের ভিতর সে চলে আসে। দরজা দিয়ে ঢোকার পরে নিজের মেয়েকে দেখে অবাক হয়ে যায়। যে কিছু বলতে যাবে তার আগে রবিনের বাবা বলে, চৌধুরী সাহেব, আপনি এসেছেন, আসেন এখানে বসেন। আমার মেয়ে এখানে কি করতেছে? মা, তুই এখানে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। রুমি রীতিমতো ভয়ে আছে, মাথা নিচু করে বসে আছে। তখন রবিনের বাবা বলে, চৌধুরী সাহেব, আপনি শান্ত হন, সব বলতেছি আমি। ঠিক আছে, বলুন। চৌধুরী সাহেব, আপনার মেয়ে আর আমার ছেলে তারা একে অপরকে ভালোবাসে। আপনি নাকি আপনার মেয়েকে আপনার বন্ধুর ছেলের সাথে বিয়ে দিতে চান, আর ছেলেটা নাকি নেশা করে। ঠিকই শুনেছেন, এখন কি করবেন বলেন? আপনি বাবা হয়ে কিভাবে নিজের মেয়েকে একটা নেশা করা ছেলের সাথে বিয়ে দিবেন? আপনার কি মেয়ের জন্য কোনো মায়া দয়া নেই? তাহলে কি করব আমি? ছোটবেলায় মা বাবাকে হারিয়েছি, একা একা বড় হয়েছি, অনেক কষ্ট করে ব্যবসা চালু করছি, তারপর সেখান থেকে বন্ধ হয়েছে, বিয়ে করছি। বিয়ের পরে ও হয়েছে, তখন আমি যা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। ওকে ছোটবেলা থেকেই যা চেয়েছে তা এনে দেওয়ার চেষ্টা করছি। তারপর একটা ছেলে, এই নিয়ে আমাদের সংসার খুব ভালোই চলতেছিল। কিন্তু 2 বছর আগে আমি ব্যবসায় অনেক বড় একটা ধাক্কা খাই, যার কারণে আমার অনেক টাকা লস হয়ে যায়। তখন পাশে এসে দাঁড়াই আমার সেই বন্ধু। সে আমাকে টাকা দিয়ে নতুন করে ব্যবসা চালু করার কথা হয়েছে, তার সব টাকা 5 বছর পরে দিব। এখন সে বলতেছে তার নেশা করা ছেলের সাথে আমার মেয়ের বিয়ে না দিলে সব টাকা দেওয়া লাগবে 1 মাসের ভিতর। টাকা আমি জোগাড় করতে পারতেছি না, তাই বাধ্য হয়ে আমি নিজের হাতে মেয়েকে শেষ করে দিতেছি। এই কথা কেউ জানতো না, শুধু আমি আর আমার সেই বিশ্বাসঘাতক বন্ধু ছাড়া। আমি কখনো ভাবিনি সে আমার সাথে এমন করবে, না হলে আমি টাকা নিতাম না তখন তার কাছ থেকে। মিজান চৌধুরী এসব বলতে বলতে কেঁদে ফেলে। রুমিও তার বাবার কথা শুনে কেঁদে দেয়। রুমি ভাবে তার বাবা তাদের জন্য এত কষ্ট করতেছে। তাহলে রবিনের বাবা সব শুনে অবাক হয়ে গেল। কত টাকা নিয়েছেন তার কাছ থেকে আপনি? 12 লাখ টাকা নিছি। এখন তার টাকা দিতে হলে আমার ব্যবসা বিক্রি করে দিতে হবে, কিন্তু ব্যবসা বিক্রি করে দিলে আমি পরিবার নিয়ে কিভাবে চলবো বুঝতে পারতেছি না। তাই বাধ্য হয়ে নিজের হাতে মেয়েকে বলে দিতে হচ্ছে। আমাকে মাফ করে দিস মা, আমি তোর জীবনটা নষ্ট করে দিতেছি। বাবা, আমি তোমার বন্ধুর ছেলেকেই বিয়ে করব, তুমি কোনো টেনশন করো না, চলো। আর রবিন, আমার হয়তো তোমার কাছে কোনো ক্ষমা নেই, কিন্তু আমার কিছুই করার নেই। আমি আমার পরিবারের জন্য বিয়েটা করা প্রয়োজন, পারলে আমাকে মাফ করে দিও। আমি তোমাকে কষ্ট দিতে চাইনি, তোমাকে পাওয়ার জন্য ভালোবেসেছি, কিন্তু আমাদের ভালোবাসাটা আমার জন্য পূর্ণতা পেল না। দোয়া করি আমার থেকেও ভালো একজনকে তুমি পাবে, আমাকে তুমি মাফ করে দিও। রুমি এসব বলে কান্না করতে করতে বাড়ি থেকে বের হয়ে যায় দৌড়ে। তার পিছনে পিছনে তার বাবাও বের হয়ে যায়। রবিন পুরো অবাক নির্বাক হয়ে বসে আছে। বাড়ির সবার চোখে পানি টলমল করতেছে। রবিনের কোনো হুঁশ নেই।
বাড়ির সবাই রবিনের দিকে তাকিয়েছে। রবিনের চোখ পেয়ে পানি গড়িয়ে পড়তেছে। রবিন ভাবতেও পারেনি তার সাথে এমন কিছু ঘটবে। রুমির ও কি দোষ যে পরিবার তাকে ছোট থেকে তিলে তিলে এতটুকু বড় করেছে, আর আজ সেই পরিবার এত বিপদের মুখে যদি তার ভালোবাসার বিনিময়ে সেই বিপদ কেটে যায় তাহলে তার আর কি করার থাকবে। অবশ্যই পরিবারের পাশে তার থাকা দরকার। 4 বছরের ভালোবাসা শেষ হয়ে যায় একটা বিপদের কারণে। হঠাৎ রবিনের হুঁশ ফিরে আসে তার বড় ভাইয়ের কথায়। তার বড় ভাই রবিনকে বলে, কিরে, এভাবে বসে থেকে কি হবে? পারলে কিছু একটা কর। এভাবে বসে থাকলে তো কিছুই হবে না। তুই কি তোর ভালোবাসাকে অন্য কারো হাতে সহ্য করবি, নাকি এভাবে বসে থাকবি? ভাইয়া, আমি এখন কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। শুধু জানি ওকে না পেলে আমি কিন্তু বাঁচবো না। আমি নিজেকে শেষ করে দিব। ও কিভাবে পারলো আমাকে এভাবে ফেলে যেতে? কান্না করতে করতে কথাগুলো বলল রবিন। তখন রবিনের বড় ভাই আবার বলে, এখানে তো আমি তার কোনো দোষ দেখছি না। তাহলে কেন তুই ওকে দোষ দিচ্ছিস? তুই কি কখনো পারতি আমরা বিপদে পড়লে আমাদেরকে ফেলে যেতে? না ভাইয়া, পারতাম না। কিন্তু আমি এখন কি করব বলো? এক কাজ কর, তুই মিজান চৌধুরীর বন্ধুর সাথে কথা বলে দেখ সে কি বলে। যদি কোনো মতো তাকে হাতে আনতে পারিস তাহলে রুমি তোর হয়ে যাবে ইনশাল্লাহ। কিন্তু তাকে এখন আমি কোথায় পাবো ভাইয়া? বাবা, আমি খোঁজ করে দেখতেছি। এখন তুই রুমে গিয়ে একটু রেস্ট নে, যা। আমি তাকে খোঁজ বের করে তাকে বলবো। ঠিক আছে বাবা, তুমি তাহলে তাকে খুঁজে বের করো, আমি আসি এখানে। রবিন সোফায় বসে আছে। তার বাবা ফোন করে মিজান চৌধুরীর বন্ধুর ব্যাপারে সব খোঁজ লাগিয়ে দিয়েছে। অন্যদিকে রুমি তার বাবার সাথে বাড়িতে যেয়ে দৌড়ে তার রুমে চলে যায়। রুমে যেয়ে দরজা বন্ধ করে দিয়ে অজস্র কান্নায় ভেঙে পড়ে। রুমির মা এসে মিজান চৌধুরীকে জিজ্ঞেস করলে মিজান চৌধুরী আজকে কি কি হয়েছে সব বলে দেয়। মিজান চৌধুরীরও চোখের কোণে পানি চলে আসে। রুমির ছোট ভাই এবার ক্লাস 8ম শ্রেণীর ছাত্র। পড়ালেখায় মোটামুটি ভালো, নাম রেহান। সেও তার বোনের বিয়ের কথা শুনে মন খারাপ করে আছে, তাও যদি বিয়েটা হয় একটা নেশাখোরা ছেলের সাথে। রুমির মা রুমির দরজার সামনে যেয়ে দরজায় আওয়াজ করে বলে দরজা খোলার জন্য, কিন্তু রুমির দরজা খোলার কোনো নাম নেই। রুমির মাও কান্না করতেছে মেয়ের ভালোবাসার কথা শুনে। তিনি ভাবতেছে আজ তাদেরকে সুখী করার জন্য তার মেয়ে নিজের ভালোবাসাকে মাটি চাপা দিয়ে একটা নেশা করা ছেলেকে বিয়ে করার জন্য রাজি হয়ে গেছে। রুমি বিছানায় শুয়ে শুয়ে কান্না করতেছে শুধুমাত্র রবিনের জন্য। সে রবিনকে চিরকালের জন্য হারাতে বসেছে। এই জন্য সে কি পারবে রবিনকে ছাড়া থাকতে? কিন্তু কি করবে, পারতো তো হবেই, না হলে যে তার পরিবার ধ্বংস হয়ে যাবে। রুমি কান্না করতে করতে চোখে ঘুম চলে আসে, তাই ঘুমিয়ে যায়। রুমির বাবা এসে রুমির মাকে নিয়ে যায় রুমে। রুমি বাবা দীর্ঘ নিঃশ্বাস, তার মেয়ে তাদেরকে বিপদের মুখে ফেলে কোনো অঘটন ঘটাবে না এই দিকেও রবিনকে সবাই বুঝিয়ে শুনিয়ে রুমে নিয়ে যায়। রবিন রুমে যেয়ে মোবাইলটা বের করে রুমির সাথে তোলা ছবি দেখে কান্না করে দেয় আর একা একা বলতে থাকে, বিশ্বাস করো আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যে কোনো কিছুর বিনিময়ে হলেও তোমাকে পেতে চাই। আমি তোমাকে পাওয়ার জন্য সব করতে পারি। তোমাকে আমি পেয়ে ছাড়বো। দেখো তুমি। রবিন নিজের রুমে এভাবে রুমের ছবি নিয়ে কান্না করে আর কথাগুলো বলল। অন্যদিকে রুমিও ঘুমিয়ে আসে। দুপুর গড়িয়ে বিকেলের সময় রুমির ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে সকালের ঘটনা মনে পড়ে যায়। তাই কিছু সময় নিজের অজান্তেই চোখের পানি ফেলল রুমি। তারপর গোসল করার জন্য চলে যায়। কলটা ছেড়ে দিয়ে কান্না করতে করতে গোসল শেষ করে রুমে। গোসল করা শেষ হলে জামাকাপড় পরে রুমের দরজা খুলে দেয়। দরজা খোলার সাথে সাথে রুমির মা দৌড় দিয়ে রুমিকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, মা তুই ঠিক আছিস তো? এমন কেউ করে নাকি? তুই দরজা বন্ধ করাতে আমরা কত ভয় পেয়ে গিয়েছি তুই জানিস? মা ছাড়ো, আমি একদম ঠিক আছি, আমার কিছুই হয় নাই। এই দেখো। মা চল কিছু খেয়ে নে, সেই সকাল থেকে তো কিছুই খাসনি তুই। মা আমার এখন কিছুই ভালো লাগতেছে না, আমি এখন কিছুই খাবো না। 4 দিন পর তোর বিয়ে ঠিক করেছে ছেলের বাবা, তখন তো কিছুই খাবি না। তাই এখন থেকে কিছু খেয়ে নে, না হলে যে আমার গলা দিয়েও খাবার নামবে না। আজকে তাহলে তুমি আমাকে খাইয়ে দাও। হ্যাঁ মা চল, আমি তোকে খাইয়ে দিব। জানি না জীবনে কোন পাপ করেছি যার জন্য আজ তোকে নেশা করা একটা ছেলের সাথে বিয়ে দিতে হচ্ছে।
রুমির মা কান্না করতে করতে বলল রুমিকে। তখন রুমি মিথ্যা হাসি দিয়ে বলে, মা, আমি তাকে সত্যিই ভালোবেসেছি। তার সাথে আমার সম্পর্ক হলো 4 বছরের, আর তোমাদের সাথে সম্পর্ক হলো সারা জীবনের। তাহলে আজ তোমাদের বিপদে আমি তোমাদের মেয়ে হয়ে কিভাবে পিছিয়ে যাব বলো? হোক সে আমার ভালোবাসা, তাই বলে কি আমি আমার পরিবারকে ফেলে যাব নাকি এমন বিপদে? হতে পারে আমি তার কপালে ছিলাম না, তাই এমন হয়েছে আমার সাথে। আচ্ছা এখন চলো, খিদে পেয়েছে খুব। রুমির কোনো খিদে পায় না, সে এই কথা থেকে বের হওয়ার জন্য এমনটা বলেছে। এইদিকে রুবিন রুমে শুয়ে আসে, চোখে ঘুম নেই। তখন রুবিনের ভাবি এসে তাকে বলে, রবিন, তুমি কি ঘুমিয়ে আছো? না ভাবি, ঘুমায়নি। কিছু বলবে নাকি? আচ্ছা তাহলে নিচে আসো, বাবা তোমাকে ডাকতেছে। এই বলে রবিনের ভাবি চলে যায়। রবিন শোয়া থেকে উঠে নিচে নেমে দেখে তার বাবা আর ভাই বসেছে সোফায়। রবিন যেয়ে সোফায় বসে মাথা নিচু করে তার বাবাকে বলে, বাবা তুমি নাকি আমাকে ডেকেছো? মিজান চৌধুরী খোঁজ পেয়ে গেছি। তার নাম রহিম শিকদার, বাসা পাশের শহরে। কালকে ও তার সাথে দেখা করবে। আমি কষ্ট করে একজনকে দিয়ে রাজি করিয়েছি। ঠিক আছে বাবা, কিন্তু কোথায় দেখা করবে কিছু বলেছে নাকি? আমাদের এই রেস্টুরেন্টে আসার জন্য বলেছি। সে বলেছে সকাল 10টার মধ্যে আসবে। রবিনের বাবার 2টা রেস্টুরেন্টে আছে ঢাকা শহরে। রবিন মাঝে মাঝে একটার দেখাশোনা করে। ঠিক আছে বাবা, আমি তাহলে 10টার মধ্যে সেখানে থাকবো। আর তোমাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। রবিনের বাবা কিছু না বলে মুচকি হাসলো। এখন রবিনের কাছে অনেকটা ভালো লাগতেছে। রবিন ভাবতেছে সে রুমিকে যেভাবেই হোক পেতে চাই। রবিন আবার নিজের রুমে চলে যায়। পরের দিন সকালবেলা সেই সময় মতো রবিন সেখানে যেয়ে উপস্থিত হলো। রবিন একজন লোককে বসে থাকতে দেখে তার কাছে যেয়ে বলে, আপনি কি মিস্টার রহিম শিকদার? লোকটি বলল, আমি। আপনি মনে হয় রবিন, বসেন। রবিন বসার পর লোকটা বলে, দেখুন, আমি সবই শুনেছি, আপনাদের কথা আমি সব শুনলাম, কিন্তু আমার কিছুই করার নেই। আমি তার থেকে টাকা পাবো। এখন সে আমার টাকা দিতে পারবে না, তাই তার মেয়েকে আমি আমার ছেলের জন্য নিব। আমার ছেলে নেশা করে, এই জন্য সব টাকার বিনিময়ে মাফ করে দিলাম। কিন্তু আপনি তো তাকে সময় দিয়েছিলেন 5 বছরের, তাহলে 2 বছরের টাকা নেবেন কেন? আমার টাকা আমার যখন মন চায় তখন নিব। এখানে তো কোনো স্টেম্প সই করা হয় না যে 5 বছর পরই নিব। কিন্তু আমি ওই মেয়েকে ভালোবাসি, সে মেয়েও আমাকে ভালোবাসে, তাই আমি তাকে বিয়ে করতে চাই। আপনি প্লিজ আমাদের সম্পর্কটা নষ্ট হতে দিয়েন না। রবিন হাত জোর করে লোকটাকে কথাগুলো বলল। লোকটা রবিনের কথা শুনে হাসতে হাসতে বলে, ভালোবাসা এখন কোনো ভালোবাসা চলে না রে, এখন চলে শুধু টাকার ভালোবাসা। যদি আপনি তাকে সত্যিই ভালোবেসে থাকেন, ওকে, তাহলে আমি তার বাবার কাছ থেকে যত টাকা পাবো দিয়ে দেন, তাহলে আমি আপনাদের মাঝখান থেকে সরে যাব। আপনাকে 12 লক্ষ টাকা দিলে আপনি সরে যাবেন আমাদের মাঝখান থেকে? তাই, এছাড়া আমার আর কিছুই করার নেই। ঠিক আছে, আমি টাকার মিল করতে পারলে রাতে আপনাকে ফোন দিয়ে জানাবো। ওকে, গুড বয়, চেষ্টা করো নিজের ভালোবাসাকে পাওয়ার জন্য। এই বলে রহিম শিকদার উঠে চলে যায়। আর রবিন অনেক চিন্তিত হয়ে যায়, কিভাবে এত টাকা জোগাড় করবে সে। এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে আসে। অন্যদিকে রুমিদের বাড়িতে বিয়ের আয়োজন হতেছে মোটামুটি ভালোই। রুমির চোখে কোনো পানি নেই আজ, কারণ কান্না করতে করতে মনে হয় চোখের পানিও শুকিয়ে গেছে। তবে রুমি এখন বেঁচে থেকেও মরার মতো হয়ে আছে, তার হাতে কিছুই করার নেই ভালোবাসার মানুষটার কাছে যাওয়ার। কারণ আজ যে পরিবারের জন্য নিজের ভালোবাসাকে কোরবানি দিয়েছে। দিন চলে যায়, রাত হয়ে যায়, এভাবে চলে আসে বিয়ের দিন। রুমিকে বিয়ের পোশাকে বউ সাজিয়ে বসিয়ে রেখেছে। রুমির কোনো হেলদোল নেই, মুখে কথা নেই। রুমির মা বাবারও মন খারাপ, ছোট ভাইটাও কোনো আনন্দ করে না। বিয়ের সাজে বাড়িটা মোটামুটি ভালোই সাজানো হয়েছে। সকাল থেকে পাক শাক করে শেষ করেছে। দুপুর গড়িয়ে বিকেল হবে, কিন্তু বর আসার খবর নেই। সবাই পড়ে যায় টেনশনে। রুমির বাবা অনেক চিন্তিত হয়ে যায়। চিন্তিত হয়ে তার বন্ধুর মোবাইলে কল দেওয়ার পর তারা জানায় এ বিয়ে হবে না, তার ছেলেকে এখানে বিয়ে করাবে না। রুমির বাবা এটা শুনে আরো বেশি চিন্তিত হয়ে যায়। সে এখন কি করবে না করবে কিছুই ভাবতে পারতেছে না। এখন তার মেয়েকে কে বা বিয়ে করবে, এসব ভেবে চিন্তায় পড়ে যায়। আবার মনে মনে একটু খুশিও হয় নেশা করা ছেলের সাথে মেয়ে বিয়ে দিতে না পেরে। মুহূর্তের মধ্যে এই কথা সবাই জেনে যায়। রুমি এসব শুনে অনেক খুশি হয়ে যায়। মানুষ বলাবলি করতেছে রুমি নাকি অপায়া।
রুমির নাকি চরিত্র খারাপ, এটা জেনে ওরা বিয়ে করতে আসে নাই। জানেন তো, মানুষ একটা শুনলে আরেকটা বানিয়ে বলতে পছন্দ করে বেশি। আমাদের সমাজের মানুষের কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাই সবার মন মানসিকতা বদলানো দরকার। হঠাৎ কিছু গাড়ি আসার শব্দ শুনে সবাই বাইরের দিকে আগ্রহ নিয়ে তাকায়। রুমির বাবা মানি মিজান চৌধুরী এক মনে সেই দিকে তাকিয়ে আছে। গাড়ি এসে এক জায়গায় থামানো হয়। সবাই তাকিয়ে আছে কে আসছে এটা ভেবে। একটা গাড়ি থেকে নেমে আসে রবিনের বাবা আর ভাইয়া। তাদেরকে দেখে রুমির বাবা তাদের কাছে যেয়ে বলে, আসসালামু আলাইকুম, আপনারা এখানে? ওয়ালাইকুম আসসালাম। আমরা বিয়েতে এসেছি। কিন্তু বিয়ে তো হবে না, তারা ফোন দিয়ে জানিয়েছে তার ছেলেকে নাকি এখানে বিয়ে করাবে না। আমরা জানি, আর সেজন্যই তো আমরা এসেছি আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ করে নিতে। প্লিজ আর না করবেন না, এখন তাহলে মান সম্মান সব চলে যাবে। ঠিক আছে, তাই হবে। প্রয়োজনে আমি আমার দোকান বিক্রি করে ওর টাকা দিয়ে দিব। যেহেতু আমার মেয়ের নিবে না, তাহলে তো টাকা দেওয়াই লাগবে। আচ্ছা আসুন ছেলেকে নিয়ে। বিআই সাহেব, আপনার টাকার চিন্তা করতে হবে না, আমরা সব মিটিয়ে দিয়ে এসেছি এখানে। সব টাকা আপনার জামাই দিয়েছে, বিনিময়ে তাকে আপনি মন ভরে দোয়া করবেন, তারা যেন সুখী হতে পারে সারা জীবন। কি আপনারা কেন আমার টাকা দিয়েছেন? আমার ছেলে কি আপনার ছেলে হতে পারে না? আর ছেলে হয়ে বাবার বিপদে না এগিয়ে আসলে এটা কেমন দেখায় বলেন? রুমির বাবা রবিনের বাবার কথা শুনে আর কিছু বলতে পারল না। তার চোখে পানি চলে আসে। রবিনের ভাই যে রবিনকে গাড়ি থেকে নামিয়ে আনে। আচ্ছা, তাহলে আপনাদের কি আগের কি ঘটনা হয়েছে ওটা বলি। সেদিন রবিন টাকা কিভাবে জোগাড় করবে এসব ভাবতে ভাবতে বাড়িতে চলে যায়। বাড়িতে যাওয়ার পরে তার বাবা বলে, এসেছে তাহলে কি কথা হলো তার সাথে? বাবা, সে রুমিকে দেওয়ার জন্য রাজি হয়েছে, কিন্তু বিনিময়ে তাকে। বিনিময়ে কি চাইছে? বাবা, বিনিময়ে সে তার পুরো টাকা পেতে চায়। মানে আমি তাকে 12 লাখ টাকা দিতে পারলে রুমিকে আমার করে দিবে এটা বলেছে। কি বলিস? এখন এত টাকা কোথায় পাবো আমরা? বাবা, আমি একটা কথা বলতাম, যদি তুমি মনোযোগ দিয়ে শুনতে। কি বলবি বল, আমাকে এত ভয় পেতে হবে না। মানে বাবা, বলেছিলাম যে তুমি তো আমার জন্য ব্যাংকে 15 লাখ টাকা রেখেছো বাইরে পড়াশোনা করাবে বলে। সেখান থেকে যদি 12 লাখ টাকা দিতে তাহলে ভালো হতো। আমার বাইরে পড়াশোনা করার দরকার নেই, এখানে বাকি 2 বছর পড়বো, কিন্তু আমি রুমিকে চাই, না হলে আমি বাঁচবো না। ওকে আমি খুব ভালোবাসি বাবা। দেখ বাবা, তোমার জন্য রেখেছি তোমার পড়াশোনার জন্য। এখন তুমি যদি বাইরে পড়াশোনা না করে এখানে পড়তে চাও তাহলে ওটা তোমার ব্যাপার, আর তুমি তোমার টাকা দিয়ে কি করবে করো, আমার কোনো সমস্যা নেই। আমি জানি তুমি খারাপ পথে টাকা নষ্ট করবে না। মেয়েটাকে আমাদেরও পছন্দ হয়েছে, খুব শান্তশিষ্ট একটা মেয়ে। আর তাছাড়াও এটা তোমার লাইফের বিষয়। আমি তোমার ভাইয়াকে ফোন করে বলতেছি টাকা নিয়ে আসতে। এই বলে রবিনের বাবা রবিনের ভাইকে ফোন করে বলল টাকা নিয়ে আসতে। রবিনের ভাই অফিস থেকে আসার সময় টাকা নিয়ে এসেছে। রাতে রবিন রহিম সিকদারকে ফোন করে বলল দেখা করার জন্য। রহিম সিকদারও দেখা করলো সেই আগের জায়গায়। রবিন টাকা নিয়ে সেখানে যেয়ে তাকে বলে, এই নেন আপনার টাকা। আরেকটা কথা, আপনি ওদেরকে বলবেন না যে বিয়ে হবে না আপনার ছেলের সাথে। বিয়ের দিন দুপুরে ফোন করে বলবেন যে আপনি আপনার ছেলেকে এখানে বিয়ে করাবেন না। কিন্তু কেন আর আপনি করবেন না তাকে বিয়ে? বিয়ে আমি করব, শুধু প্রথম একটু ওদের ভয় দেখাবে। বিয়ের দিন দুপুরে ওরা আপনার সাথে কথা বলার পর সবাই হতাশ হয়ে যাবে, তখন আমরা সেখানে যাব আর বিয়ে করে নেব। শুধু আপনি কষ্ট করে এই কাজটা করে দেবেন প্লিজ। রবিনের কথায় লোকটা রাজি হয়ে যায়, আর তারপর থেকে এভাবে নাটক করে এসেছে। এখন কি হলো তা তো আপনারাই জানেন। ওই মুহূর্তের মধ্যে সবাই হতাশ থেকে বের হয়ে আসে। রুমির কানে এই কথা যাওয়ার পরে সে খুশিতে কান্না করে দেয়। অবশেষে রবিন আর রুমির বিয়ে হয়ে যায় সব নিয়ম কানুন মেনেই। এখন রবিন দাঁড়িয়ে আছে বাসর ঘরের সামনে। তার ভিতরে যেতে বুক কাঁপতেছে। অনেকটা সাহস নিয়ে ভিতরে ঢুকলো রবিন। ভিতরে ঢুকে দেখে রুমি মাথায় ঘোমটা দিয়ে বসে আছে। রবিন মুচকি হেসে একটু কাশি দিল। রুমি শুনে একটু নড়ে চড়ে বসে। তারপর রবিন সামনের দিকে এগিয়ে যায়। খাটের কাছে যাওয়ার পরে রুমি নেমে আসে রবিনের পায়ে হাত দিয়ে সালাম করে। রবিন রুমিকে তুলে বলে, তোমার অজু আছে নামাজ পড়ার জন্য? আছে। তোমার আছে নি? আমারও আছে, চলো তাহলে নামাজ পড়ে নেই এখন। তারপর তারা দুজন তাদের বিবাহ জীবনের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ে নিল। নামাজ পড়া শেষে দুজনে খাটে চলে যায়। খাটে যেয়ে কি করে না করে এটা সবাই বুঝে এবং জানে, তাই এখানে আমি সময় নষ্ট করতে চাই না, তাহলে গল্পের মজা যাবে গিয়ে। আমি তার ভয়ঙ্কর অতীত নিয়ে
কথা বলবো এখন, মানে আসল ঘটনা। বিয়ে 3 মাস চলে যায়, সবাই হাসি খুশি, দুই পরিবার অনেকে আনন্দ আছে, সবার আনন্দ যেন শেষ নেই। রবিন আর রুমিও পড়াশোনা চালিয়ে যেতেছে, দেশে পড়াশোনা করে। এর ভিতর তারা দুজন দুজনকে আরো বেশি ভালোবাসতে শুরু করেছে। একদিন বিকেলবেলা রবিন রুমিকে বলল, আজকে একটু তোমাকে নিয়ে বের হব, চলো রেডি হয়ে নাও। ঠিক আছে, আমি রেডি হচ্ছি, তবে আজকে বের হলে কিন্তু আমাকে নিয়ে অনেক ঘুরতে হবে। ঠিক আছে, তাই হবে, আমি মাকে একটু বলে আসতেছি। এই বলে রবিন নিচে চলে আসে। এসে দেখে তার মা বাবা আর ভাবি নীরবকে নিয়ে বসে আছে। রবিন যাওয়ার সাথে সাথে নীরব রবিনের কোলে চলে আসে। রবিন তাকে কোলে নিয়ে সবাইকে বলে, মা বাবা, আমি একটু রুমিকে নিয়ে বের হব। ঠিক আছে, যাস, সমস্যা নেই, তবে সাবধানে থাকবি। ওকে, ঠিক আছে, তাহলে আমি আসতেছি। ভাবি, নীরবকে রাখো। রবিন নীরবকে তার ভাবির কোলে দেওয়ার সময় কান্না করে দেয় নীরব, আর রবিনকে ঝাপটিয়ে জড়িয়ে ধরে আসে। এটা দেখে বাড়ির সবাই হেসে দেয়। রবিনের ভাবি রবিনকে বলে, বুঝতে পারছি, আজকেও ও তোমাকে ছাড়বে না। কি করার, তুমি ওকে সাথে করে নিয়ে যাও। দেখো না, কান্না করতেছে। কিন্তু ভাবি, যদি পরে কান্না করে আর আমাদের যদি আসতে লেট হয়ে যায়? আরে কান্না করবে না, তুমি তো ওকে আরো নিয়েছো অনেক জায়গায়, আর ও তোমার কাছে থাকলে কোনো কান্না করবে না, আমি জানি। তবে একটু চেষ্টা করো যেন তাড়াতাড়ি বাড়িতে আসতে পারো। রবি নীরবকে আরো ছোট থেকেই জায়গায় জায়গায় নিয়ে যেত, এমনকি ভার্সিটিতেও নিয়ে গেছে কয়েকবার। রবিনের ভাবির কথা শুনে রবিনের বাবা বলে, তুমি ওকে নিয়ে যাও, ও একটু তোমাকে বেশি ভালোবাসে মনে হয়। তোমাকে দেখলে তো কারো কাছে থাকেই না, তোমার কাছে চলে যায়। আচ্ছা, তাহলে তোমরা রেডি হও, আমরা নীরবকে তোমার রুমে নিয়ে রেডি করিয়ে বের হয়ে পড়ো। রবিন তার বাবার কথা শুনে তার ভাবিকে বলে, ভাবি, তুমি নীরবের জামা কাপড় নিয়ে আসো, আমি ওকে রুমে নিয়ে যেতেছি তাহলে। এই বলে রবিন নীরবকে তার রুমে নিয়ে যায়। রুমে যে দেখে রুমের রেডি হওয়া প্রায় শেষ। রবিন তখন রুমিকে বলে, এই দেখো কাকে নিয়ে এসেছি, আজকে ওকে নিয়ে যাব আমাদের সাথে করে। নীরব যে ও আমাদের সাথে যাবে সত্যি? সত্যি, ওকে আমাদের সাথে করে নিয়ে যাব আজকে। তাহলে তো ওকে রেডি করাতে হবে, আর সবাইকে বলবো এটা আমার ছেলে, আমার বাবাটা। নীরবকে চুমু খেয়ে হাসি মুখে বলল রুমি। রবিন তার কথায় হেসে দেয়। তখন রবিনের ভাবি এসে বলে, ছেলে আমার, আর তুমি বলো তোমার। ছেলেটাও রবিনের পাগল, কেউ বলবেই না যে এটা আমার সন্তান। রবিনের ভাবির কথায় রবিন মুচকি হাসে, আর রুমি একটু ভয় পেয়ে যায়। সে ভাবছে রবিনের ভাবি রাগ করে কথাটা বলেছে, তাই সে বলে, ভাবি তুমি রাগ করো না, আমি মজা করে বলেছি। বোন, তুমি ভয় পেও না, আমিও মজা করছি। আর আমার ছেলে মানে তোমারও ছেলে, কোনো সমস্যা নেই। আসলে নীরব রবিনকে ছাড়া কিচ্ছু বোঝে না, তাই বলছি। আর তুমি সবাইকে বলো ও তোমার ছেলে, কোনো সমস্যা নেই। রবিনের ভাবি হাসতে হাসতে কথাগুলো বলল। রুমিও তার কথায় খুশি হয়ে যায়। তারপর নীরবকে রেডি করিয়ে রবিন রেডি হয়ে নেয়। বের হয়ে যায় তাদের একটা গাড়ি নিয়ে। রবিন গাড়ি চালাইতেছে আর রুমি তার পাশে বসে আছে। নীরব রুমির কোলে বসে আছে। তবে প্রথমে রুমির কোলে যেতে চাই না, অনেক কষ্ট করে দিয়েছে তার কোলে। অনেকক্ষণ পরে রবিন একটা পার্কের সামনে গাড়ি থামায়। সেখানে নেমে রবিন নীরবকে কোলে নেয়। তারপর তারা পার্কের ভিতরে একটা সুন্দর জায়গায় যেয়ে বসে। নীরবকে চকলেট কিনে দিয়ে রুমি আর রবিন কথা বলতেছে বসে বসে, আর নীরব রবিনের কোলেই। অনেকক্ষণ সেখানে থাকার পরে রবিন রুমিকে বলে, অনেক তো বসেছিলাম, চলো ফুচকা খেয়ে এসে এখন। এটা তো আমার প্রিয় খাবার, তুমি না বললেও আমি তোমাকে জোর করে নিয়ে যাব। আচ্ছা চলো তাহলে। আমি জানি তো এটা তোমার প্রিয়, তাই তো বললাম। রুমি রবিনের কথা শুনে মুচকি হাসলো। তারপর তারা চলে যায় একটা ফুচকার দোকানে। সেখানে যেয়ে রবিন 2 প্লেট ফুচকা অর্ডার করে। কিছু সময়ের মধ্যে চলে আসে। রবিন আর রুমি ফুচকা খেতেছে। নীরব রবিনের পাশে বসে আছে। সে চকলেট খেতেছে আর রবিনের মুখের দিকে তাকিয়ে আছে। রবিনের 1 প্লেটের সাথে রুমি 3 প্লেট খেয়ে ফেলছে। অবশেষে রবিন সব বিল মিটিয়ে রুমিকে বলে, একটু পরে সন্ধ্যা হয়ে যাবে, তো তাই চলো এখন একটু তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি, তারপর বাড়িতে চলে যাব, কি বলো? এই বলে তারা গাড়িতে যেয়ে বসে। সেই আগের মতো করে গাড়ি চলতেছে। গাড়ি চলতে রুমিদের বাড়ির সামনে চলে আসে তারা। তারপর গাড়ি থেকে নেমে দরজার সামনে যেয়ে কলিং বেল চাপ দেয় রুমি। কলিং বেল দেওয়ার কিছু সময় পর দরজা খুলে দেয় রুমির ভাই। রুমির ভাই রুমিকে দেখে অবাক হয়ে বলে,
আপু, তুমি এই সময়? তাও আবার না বলে চলে এসেছো। কেমন আছো তোমরা? ভালো আছি, তুই কেমন আছোস? আমিও ভালো আছি ভাইয়া। আসেন, ভিতর আসেন আপনারা। তারপর রবিন আর রুমির ভিতরে ঢোকার পরে রুমির ভাই যেয়ে তার মা বাবাকে ডেকে নিয়ে আসে রুম থেকে। তারা নিচে নামার পরে রুমি ও রবিন তাদেরকে সালাম করে। তারা সালাম নিয়ে অবাক হয়ে বলে, রে মা, তোরা এসেছিস এই সময়? কোনো সমস্যা নাকি? না বাবা, কোনো সমস্যা না। আসলে একটু ঘুরতে বের হয়েছিলাম, তাই একটু তোমাদের সাথে দেখা করে যাব ভাবছি, এই জন্যই চলে আসলাম। ভালো করছিস মা। তো ওকে সাথে করে নিয়ে এসেছো? ও কান্না করবে না মাকে না ফেলে? না, ও কান্না করবে না। আসলে ও তোমাদের জামাইকে ফেলে চলে, আর কিছু লাগে না। তাহলে ভালো। আচ্ছা বাবা, এসেছো যখন, তাহলে কিন্তু রাতের খাবার আমাদের এখান থেকে খেয়ে যেতে হবে। কিন্তু বাবা, তাহলে তো অনেক রাত হয়ে যাবে। আমরা অন্য এক সময় এসে থেকে যাব কিছুদিন, কিন্তু আজকে পারবো না বাবা। তা ঠিক। আচ্ছা তাহলে বসো, তোমাদের জন্য নাস্তার ব্যবস্থা করতেছি, অন্তত এটা খেয়ে যাও। আচ্ছা ঠিক আছে বাবা। রবিনের কথা শুনে মিজান চৌধুরী খুশি হয়ে রুমির মাকে বলে নাস্তা রেডি করার জন্য। রুমির মা ওদের জন্য নাস্তা রেডি করলো। নাস্তা দেওয়ার পর একসাথে সবাই নাস্তা করে নিল। তারপর কথা বলতে বলতে আরো সময় চলে যায়। রাত 8টা বেজে গেছে। এর ভিতর নীরবও ঘুমিয়ে গেছে রবিনের কোলে। তারপর রবিন আর রুমি ওদের কাছে বলে বাড়ির দিকে রওনা দেয়। রবিন নীরবকে রুমির কোলে দিয়ে সে গাড়ি চালাতেছে, আর নীরব ঘুমিয়ে আছে রুমির কোলে। রুমি রবিনকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ আমাকে এখানে নিয়ে আসার জন্য। ধন্যবাদ দেওয়ার কিছু নেই, তোমার খুশি আমার খুশি। রবিন আর রুমি কথা বলতে বলতে বাড়ির সামনে চলে আসে। তখন রাত বাজে প্রায় 9টা। রবিনদের বাড়িটা হলো একলা বাড়ি, মানে আশেপাশে তেমন একটা বাড়ি নেই। আর রবিন আর রুমি গাড়ি থেকে নেমে যায়। রুমির কোলে নীরবকে দিয়ে হাঁটা ধরে। দরজার সামনে সে কলিং বেল চাপ দিবে, এমন সময় রবিন দেখে দরজা মনে হয় খোলা। তাই রবিন আস্তে দরজাটা ধাক্কা দেয়। ধাক্কা দেওয়ার সাথে সাথে দরজা খুলে যায়, কিন্তু ভিতরে পুরো অন্ধকার। এটা দেখে রবিন আর রুমি ভয় পেয়ে যায়। রবিন নিজের মোবাইলটা হাতে নিয়ে লাইট জ্বালিয়ে নেয় আগে। তারপর রুমির এক হাত ধরে ভয়ে ভয়ে ঘরে ঢুকে যায়। বাড়ির লাইটের সুইচটাই হাত দিয়ে লাইট জ্বালিয়ে পিছনে ফিরে জোরে চিৎকার করে ওঠে রবিন। রবিনের চিৎকার শুনে রুমি পিছনে ফিরে, আর সাথে সাথে রুমিও চিৎকার করে ওঠে, কারণ বাড়ির পাখার সাথে 2টা লাশ ঝুলতেছে, আর 2টা লাশ বাড়ির ফ্লোরে পড়ে আছে। বাড়ির সবকিছু ভাঙচুর করা। রবিন আর রুমি চিৎকারে নীরব জেগে যায়। নীরব জেগে কান্না করতে থাকে, আর রুমিও ফ্লোরে ধাপ করে বসে পড়ে। রবিন একই জায়গায় দাঁড়িয়ে তার মা বাবার লাশের দিকে তাকিয়ে আছে। তার মা বাবার লাশ পাখায় ঝুলতেছে, আর তার ভাই ভাবির লাশ ফ্লোরে পড়ে আছে। তার বাবা মায়ে যে মারা গেছে এটা পুরো বুঝে যেতেছে, কারণ দুজনের নিথর দেহ ঝুলতেছে, কোনো নড়চড় নেই। রবিন ঠাই একইভাবে তার মা বাবার দিকে তাকিয়ে আছে, আর চোখ থেকে টপ টপ করে পানি পড়তেছে। নিচে হঠাৎ একটা চাপা আওয়াজ পেয়ে রবিন আর রুমি ভয় পেয়ে যায়। ভালোভাবে তাকিয়ে বুঝতে পারে রবিনের ভাইয়ের কাছ থেকে আওয়াজটা আসতেছে। রবিন সাথে সাথে তার ভাইয়ের কাছে যায়, আর রুমিও নীরবকে নিয়ে যায়। সেখানে যায় রবিন যে বলে, ভাইয়া তুমি বেঁচে আছো, কিচ্ছু হবে না তোমাদের, আমি এসে গেছি, তোমাকে এখন হসপিটাল নিয়ে যাব আমি। আমাকে কোথাও নিতে হবে না, আমি বাঁচবো না। তুই আমার একটা শেষ ইচ্ছে রাখবি? বল, কথা দে আমায়। কি কথা ভাইয়া, বলো, আমি রাখবো। তুই নীরবকে নিজের ছেলে হিসেবে দেখবি আজ থেকে। কখনো ওকে বুঝতে দিবি না যে ওর মা বাবা মারা গেছে, সে এতিম। সে যেন সারা জীবন জেনে যায় তোরা দুজনের বাবা মা। আর আমাকে পারলে মাফ করে দিস। আমি মা বাবাকে বাঁচাতে পারলাম না, ওরা আমাদেরকে বাঁচতে দিল না। তোর কাছে একটা ছোট্ট অনুরোধ, তুই নীরবকে নিয়ে এই দেশ ছেড়ে চলে যা, না হলে ওরা তোদেরকেও মেরে ফেলবে। ওরা আমার সামনে আমার মা বাবাকে মেরে ফেললো, আর আমি কিছু করতে পারলাম না। ওই জাফর ইকবালরা আমাদেরকে বাঁচাতো। রবিনের ভাই আর কিছু বলতে পারলো না, তার দেহ থেকে প্রাণটা বের হয়ে যায়। এর আগেই এখন রবিনের ভাইয়ার ও নিথর দেহ পড়ে আছে, আর রবিন হাউমাউ করে কান্না শুরু করে দেয়। রবিন ফোন করে থানায় ফোন করে সব জানানোর পরে পুলিশ চলে আসে 2 গাড়ি। এর মধ্যে এলাকায় জানাজানি হয়ে যায় এই খবর। দলে দলে মানুষ আসা শুরু করে দিয়েছে। একে তো খুন করা হয়েছে 4 জনকে, তার উপর এমপি ও তার পরিবারকে। এমন কথা শুনলে তো মানুষ জানাজানি বেশি হবে। সাংবাদিক এসে গেছে অনেক, সব খবরের চ্যানেলে একই খবর দেখাইতেছে।
পুলিশ এসে সব লাশ নিয়ে যায় থানায়। সাংবাদিকরা রবিনের সাথে কথা বলার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। পুলিশ রবিনের সাথে কাউকে দেখা করতে দেয় না, কারণ রবিন এখন কান্না করতেছে, তার মন ভালো নেই। রুমি তার বাবার কাছে ফোন করে সবকিছু জানায়। তার বাবা এসব শুনে রুমির মা আর ভাইকে নিয়ে চলে আসে রাতেই। তারা এসেই রুমিকে বলে, কিরে মা, এসব কি করে হলো? কি জানি বাবা, বলতে পারবো না। আমরা এসে দেখে এমন অবস্থা, কেন যে আজকে আমার বাসা থেকে বের হলাম। শান্ত হ মা, এখন কি আর হবে? যা হওয়ার তা তো হয়ে গেছে। একদিন কেটে যায় সবাই কান্নাকাটি করতে করতে। পরের দিন পুলিশ এসে রবিনকে জিজ্ঞেস করতে ঠিক কি হয়েছে। রবিন প্রথম থেকে শেষ পর্যন্ত সব বলে দিল পুলিশকে। তার ভাই যা যা বলেছে তাও বলে দিল পুলিশকে। পুলিশ এসব শুনে রবিনকে বলে, জাফর ইকবালের নাম বলেছে, কিন্তু তো একটা গোলমাল আছেই। তবে এখন প্রমাণ ছাড়া কিছু করা যাবে না। আপনি টেনশন করবেন না, আমরা দেখতেছি কি করা যায়। সবাই জানে আমাদের এমপি সাহেব কত ভালো মানুষ ছিলেন। নিশ্চয়ই কেউ তার এই ভালো থাকা মেনে নিতে পারে নাই, তাই এমন কাজ করছে। উপর থেকে আমাদেরকে বলা হয়েছে ভালো করে খোঁজ নিতে। আমরা তাই করার চেষ্টা করব। আর যেহেতু আপনার ভাই আপনাকে বলেছে এই বাড়িতে থাকলে আপনার বিপদ হবে, তাহলে কিছু দিনের জন্য আপনারা এই বাড়ি থেকে চলে যান। রবিন পুলিশের কথা মতো তাই করলো। রবিন চাইছে তাদের অন্য জায়গায় আরেকটা বাড়ি আছে, ওখানে থাকবে। কিন্তু রুমির মা বাবার অনেক জোরাজুরিতে রুমিদের বাড়িতে চলে যায় 2 মাস, কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি। রবিনের পরিবারের খুনিকে তা এখন জানতে পারেনি পুলিশ। যারা খুন করছে তাদেরকে বের করতে পারেনি পুলিশ। রবিনদের যত ব্যবসা ছিল তা এখন রবিনকে দেখাশোনা করা লাগে। এমনকি তার বাবার যে কাজ ছিল তাও রবিনকে সামলাতে হয়, কারণ এলাকার মানুষ চায় রবিনের বাবা যেমন ভালো মানুষ ছিল রবিনও তেমনি হবে। এই জন্য রবিন এখনো সব সামলানো লাগবে। রবিন রাজি ছিল না প্রথম, সবার জোরজুরিতে এখন তার বাবার কথা ভেবে রাজি হয়ে যায়। এই 2 মাসে রবিন ও অনেক চেষ্টা করছে তার বাবার খুনিকে বের করার জন্য। 2 মাস পর একদিন পুলিশ রবিনকে ফোন করে জানায় থানায় দেখা করার জন্য। রবিনও তাই করে। পরের দিন সকালবেলা রবিন থানায় চলে যায়। পুলিশ অফিসারকে বলে, আমাকে কেন আসতে বললেন এখানে? দেখুন রবিন সাহেব, আমরা এই 2 মাসের অনেক চেষ্টা করছি এমপি সাহেবের খুনিকে বের করার জন্য, কিন্তু আমরা কোনো প্রমাণ জোগাড় করতে পারিনি। এখন আমরা কি করব বলেন? ওপর থেকে কি বলেছে এটা নিয়ে আপনাদের কি? তারা তো বলছে আরো ভালো করে খোঁজ করার জন্য, কোনো কিছু সন্দেহ হলেই ওটাকে নিয়ে নিতে, কাউকে সন্দেহ হলে তাকে অ্যারেস্ট করতে, কিন্তু আমরা তেমন ধরনের কিছুই পাই নাই। ঠিক আছে, আপনারা আপনাদের কাজ চালিয়ে যান। কোনো সমস্যা হলে আমাকে বলবেন, আর কোনো হেল্প লাগলেও আমাকে বলবেন। ঠিক আছে, আমরা তাই করব। আপনি তাহলে এখন আসতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, উপর থেকে কিছু বলেছে কি যে বাবার এমপির দায়িত্ব আমি নিয়েছি? না, তা বলেনি। তবে সামনের বছর নাকি ইলেকশন হবে শুনলাম। আপনি যদি ইলেকশন দাঁড়াতে চান তাহলে আগের থেকে রেডি হয়ে থাকবেন। দেখি কি হয়, তবে আমার দাঁড়াতে ইচ্ছে করছে না, এইসব আমার ভালো লাগে না। এই বলে রবিন থানা থেকে বের হয়ে যায়। রবিন তার গাড়ি থেকে উঠবে, তখন দেখে জাফর ইকবাল থানায় ঢুকতেছে। এটা দেখে রবিন অবাক হয়ে যায়। তাই রবিন আবার থানার দিকে পা বাড়ায়। যখন রবিন দরজার সামনে যায় তখন শুনতে পায় ভিতর থেকে পুলিশ অফিসার হেসে সে জাফর ইকবালকে বলতেছে, এই মাত্র ওই এমপির ছেলে বের হয়ে গেল। তাকে 6-9 বলে বুঝিয়ে দিয়েছি আমরা যে এটার ভিতর জড়িত আছি, সে বুঝতে পারবে না। আপনি কোনো টেনশন করবেন না। যদি ওই এমপির ছেলে বেশি বাড়াবাড়ি করে তাহলে তাকেও দুনিয়া থেকে উপরে পাঠিয়ে দিব, কি বলেন? না, তা করা যাবে না, না হলে আমরা বিপদে পড়ে যাব। উপর থেকে এমনিতেই আমাদের অনেক চাপ দিতেছে। শুধুমাত্র আমাদের গোড়ার মানুষ আছে বলে কিছু হচ্ছে না, না আমাদের হলে অনেক সমস্যায় পড়ে যেতাম। ঠিক আছে, ওকে, এখন কিছু করবো না তাহলে। আর আপনি টেনশন করবেন না, উপর থেকে আমাদেরকে কিছুই করতে পারবে না। শুধু 1 বছর অপেক্ষা করতে হবে, তাহলে আমরা আমাদের রাজত্ব দেখাবো সবাইকে। ভাই, তখন খেয়াল হবে। আর ওই এমপির ছেলে মনে হয় ইলেকশন দাঁড়াবে না, সে বলল। এমনভাবে তারা আরো কিছু সময় কথা বলে। জাফর ইকবাল থানা থেকে বের হয়ে যায়। জাফর ইকবাল বের হওয়ায় আগেই রবিন লুকিয়ে যায়। জাফর ইকবাল তার গাড়ি নিয়ে চলে যায়, আর রবিন তার গাড়িতে যেয়ে বসে মনে মনে বলে, তাহলে আমার পরিবারের খুনি দুজনকে পেয়ে গেলাম। আরে, আমি তো আগেই জানতাম তোরা এটাতে জড়িত আছো।
রবিন আগেই বুঝতে পেরেছে ওরা যে এই খুনে জড়িত আছে, কিন্তু রবিন আগেই ভেবে রাখছে সে তার পরিবারের খুনিদেরকে খুন করে তার প্রতিশোধ নেবে, এক ভয়ঙ্কর প্রতিশোধ নেবে রবিন। রবিন চেয়েছিল সামনের ইলেকশন সে দাঁড়াবে না, কিন্তু এখন ঠিক করেছে দাঁড়াবে। রবিন চলে যায় বাড়িতে। তারা এখন তাদের আলাদা বাসায় থাকে। বাসায় যেয়ে দেখে নীরব সবাই বসে বসে কার্টুন দেখতেছে, আর রুমি নীরবকে খাবার খাইয়ে দিতেছে। নিজের ছেলের মতোই নীরবকে ভালোবাসে রবিন আর রুমি। নীরব প্রথম মাঝে মাঝে কান্না করত, কিন্তু এখন আর করে না। আর নীরব এই কিছুদিন ধরে রবিনকে বাবা বলে, রুমিকে মা বলে ডাকা শুরু করে। ছোট বাচ্চাদের যদি অনেকদিন আপনি আপনার কাছে নিয়ে রাখেন, তাকে যদি মা বাবার মতো ভালোবাসেন, তাহলে সে আপনাদেরকেই মা বাবা বলবে, এটা শিওর। কারণ ছোট বাচ্চারা কিছু বুঝে না, তারা অনেক ভালোবাসা ফেলেই হয়। রবিন বাসায় ঢোকার পর নীরব রবিনকে দেখে দৌড়ে এসে কোলে উঠে যায়। তারপর রবিনকে বলে, বাবা, আমার জন্য চকলেট আনো না তুমি? বাবা এনেছি চকলেট, এই নাও। বাবা, আমি খাবার খেয়ে তোমার সাথে খেলা করব, তুমি কোথাও যাবে না। এই বলে নীরব চলে যায় খাবার খাওয়ার জন্য। আর রবিন রুমির সাথে একটু কথা বলে নিজের রুমে চলে যায়। সেখানে যে ফেরেসে বিছানায় শুয়ে ভাবে কি করা যায়, কিভাবে এসব তথ্য বের করবে। সে অনেক ভেবে চিন্তা করে একটা বুদ্ধি বের করে, আর তা হলো সে একটা গ্যাং তৈরি করবে। আর সেই গ্যাংয়ের লিডার থাকবে রবিন। তাদের গ্যাংটা হবে মূলত দেশ থেকে মাস্তান, দেশকে যারা ভালোবাসে না, যারা টাকার কাছে বিক্রি হয়ে দেশের খারাপ চায়, তাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। এসব ভাবতেছে রবিন। তখন রুমি নীরবকে সাথে করে নিয়ে এসে রবিনকে বলে, সকালে তো কিছুই খেয়ে যাও না, চলো কিছু খাবে এখন। তুমি কি কিছু খেয়েছো এখনো? ঠিক আছে চলো তাহলে। বাবা আসো আমার কাছে। নীরব রবিনের কাছে চলে যায়। রবিন তাকে কোলে তুলে নিয়ে নিচে নেমে আসে, রুমি সহ। তারপর নীরবকে কার্টুন দেখাতে দিয়ে রবিন আর রুমি একসাথে নাস্তা করে নেয়। নাস্তা করা শেষ হলে রুমি রবিনের কাছে বাচ্চাদের মতো আবদার করে বলে, আজকে কি তোমার একটু সময় হবে আমাদেরকে নিয়ে ঘুরতে যাওয়ার? এভাবে বলতে হয় নাকি? তুমি বললে আমি আমার সব কাজ রেখে তোমাকে নিয়ে ঘুরতে পারবো, কোনো সমস্যা নেই। তুমি রেডি হয়ে নাও, আর নীরবকেও রেডি করে নাও। তুমি অনেক ভালো। আচ্ছা আমি তাহলে রেডি হয়ে নিই, তুমিও রেডি হয়ে নাও। তারপর তারা রেডি হয়ে নেয় ঘুরতে বের হওয়ার জন্য। সারাদিন ঘোরাঘুরি করে রাতে রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে বাড়িতে আসে। বাড়িতে এসে সেদিনের মতো শুয়ে পড়ে তারা। পরের দিন সকালবেলা রুমি রবিনকে ডাকা দেয় ঘুম থেকে ওঠার জন্য। তাই রবিন ঘুম থেকে উঠে ফিরে শুয়ে নাস্তা করে নীরবকে একটু আদর করে অফিসে চলে যায়। এভাবে চলে যায় আরো 6টা মাস। এর ভিতর রবিন হয়ে যায় খুব ভয়ঙ্কর একজন মানুষ। তার একটা টিম গঠন করে নিয়েছে এর ভিতর, আর সেই টিমের নাম দিয়েছে RR গ্রুপ। RR হলো তার নাম থেকে নেওয়া প্রথম অংশ। এই 6 মাসে রবিনের এই টিম নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক তোলপাড় শুরু হয়ে যায়। তার কারণ হলো এই গ্রুপটা যেই কোনো নেশা করার জায়গা, বারে, তারপর যারা মানুষকে বিনা কারণে কষ্ট দেয় তাদেরকে হয়তো পৃথিবী থেকে সরিয়ে দেয়, আর না হলে তাদের অবস্থা পুরো খারাপ করে ফেলে। কিন্তু এই গ্রুপের কাউকে সাধারণ মানুষ চেনে না। অবশ্য মানুষ তাদেরকে চিনবেই কি করে? যেখানে পুলিশ তাদের কোনো হদিস পায় না, সেখানে সাধারণ মানুষ কিভাবে কি পাবে? ওই গ্রুপটা যে কোনো হামলা চালায় রাতের অন্ধকারে। এটা যে রবিনের গ্রুপ তা কেউ জানে না, রুমিও জানে না এটা। রবিন কখনো তাকে বলেনি। রবিন যে মাঝে মাঝে রাতে বাড়ি থেকে বের হয় এটা রুমি বুঝতে পারে, কিন্তু কখনো সে রবিনকে এটা নিয়ে কিছু বলে না। তার বিশ্বাস রবিন কোনো কাজের জন্য বের হয়, তাকে রবিন কখনো ঠকাবে না, এটা তার পুরো বিশ্বাস আছে। রবিন তাকে ঠকাবে না। সে তো তার প্রতিশোধ নিতে চায়। যে মা বাবা ছোট থেকে এত বড় করেছে, যে বড় ভাই তাকে এত ভালোবাসতো, যে ভাবি তাকে নিজের ভাইয়ের মতো করে ভালোবাসতো, তাদের খুনের প্রতিশোধ নিতে চায় এখন রবিন। এতদিন সেই এমনিতেই খারাপ কাজের প্রতিবাদ করেছে, এখন সে তার প্রতিশোধ নিতে চায়। আর সেই জন্য রবিন তার কাছের একজন লোক মানে রাজুকে বলল জাফর ইকবালকে ধরে আনতে। আর রাজুও তাই করলো, জাফর ইকবালকে ধরে নিয়ে আসছে তাদের আস্তানায়। আজকে রবিন খুব খুশি, তার কারণ আজকে তার প্রথম টার্গেট সফল হতে চলেছে। এতদিন তো রবিনের আগের জীবনে কি ঘটেছে তা বললাম, এখন তাহলে কি ঘটতে চলেছে তা বলি। রবিন ফিরে সে বের হয়ে রেডি হয়ে নেয় প্রথমে। তারপর নিচে নেমে দেখে রুমি নীরবকে খাবার খাইয়ে দিতেছে। রবিন যাওয়ার পরে রুমি তাকে বলে, কি ব্যাপার, আজকে মনে হয় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে? কোথাও যাবে নাকি? একটা কাজ আছে। আচ্ছা আমাকে নাস্তা দাও, এখন খিদে পেয়েছে আমার। দেখেছ তো
ওকে খাবার খাওয়াচ্ছি, তাহলে আমাকে কেন বলতেছো তুমি? নাও, এখানে তো সবই রাখা আছে। ও, ভুলে হয়ে গেছে বউ, তুমি ওকে খাওয়াও, আমি আমার খাবার নিয়ে নিতেছি। এটা আজকে না, রবিন প্রায় সময় নিজের খাবার নিজে নিয়ে খায়, আর এতে রবিনের কোনো আপত্তি নেই। আর তাছাড়া রবিন রুমির কাজেও সাহায্য করে মাঝে মধ্যে। রবিন এক প্লেটে অনেকগুলো খাবার নেয়, তারপর রুমির কাছে এসে বসে রুমিকে বলে, তুমি তাকে খাইয়ে দাও, আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, চুপ করে খাবে, কোনো কথা বলবে না কিন্তু। ওকে, ঠিক আছে জনাব, তাই করুন। এখন ভালো মেয়ের মতো হা করো, আমি খাইয়ে দিতেছি তোমাকে। বউয়ের সাথে একসাথে খাবার খাওয়া, একই প্লেটে খাবার খাওয়া, এগুলো অনেক ভালো কাজ, এগুলো হলো মহব্বত। সবাই বউয়ের আবদার পূরণ করার চেষ্টা করুন, বউকে সময় দিন, এসব ইসলামের দৃষ্টিতে অনেক ভালো। রবিন রুমিকে আস্তে আস্তে খাইয়ে দিতেছে, সে নিজেও খেতেছে। তখন নীরব রবিনকে বলে ওঠে, বাবা, তুমি কি শুধু আম্মুকে খাওয়াইয়ে দিবে, আমাকে দিবে না খাওয়াইয়ে? দিব তো, আসো বাবার কোলে আসো, তুমি বাবার হাতে খেতে চাও, এটা বললেই তো বাবা তোমাকে খাইয়ে দেবে। নীরবের এমন কথা শুনে রুমি হেসে দেয়। তারপর রবিন নীরবকেও খাবার খাইয়ে দেয়। সে বাড়ি থেকে বের হয়ে যায়, তার গাড়ি নিয়ে সোজা চলে যায় তার গোডাউনে। সে নিজেই গাড়ি চালিয়ে গেছে সেখানে। গোডাউনে যেয়ে দেখে তার লোকজন সবাই বসে আছে, তবে কাউকে দেখে বোঝা যাচ্ছে না এরা যে এত ভয়ঙ্কর। সবাই একদম সাধারণ মানুষের মতো চলাচল করে। রবিন গোডাউনে ঢোকার সাথে সাথে সবাই তাকে সালাম করে। রাজু এগিয়ে এসে রবিনকে বলে, বস, ওকে চেয়ারের সাথে বেঁধে রেখেছে, চলেন দেখবেন তাকে আপনি। দেখবো তো অবশ্যই, তার আগে সবাই নিজের মুখ ঢেকে নাও, কাউকে যেন সে চিনতে না পারে। বস, তাই হবে। আর আপনি আসার আগেও আমরা তার কাছে গিয়েছি মুখ ঢেকে। তারপর এক একে সবাই নিজে নিজের মুখ ঢেকে নেয়। তারপর একসাথে সবাই জাফর ইকবালের সামনে যেয়ে দাঁড়ায়। জাফর ইকবাল তো এভাবে সবাইকে দেখে ভয় প্যান্ট নষ্ট করার মতো হয়ে গেছে। সে যে কিছু বলবে তার উপায় নেই, কারণ তার মুখে কাপড় দিয়ে বেঁধে রেখেছে। রবিন জাফর ইকবালের সামনে একটা চেয়ারে নিয়ে বসে পড়ে। তারপর জাফর ইকবালের মুখ থেকে কাপড় সরানোর জন্য বলে। একজন যে কাপড় সরিয়ে দেয়। কাপড় সরানোর সাথে সাথে জাফর ইকবাল ভয়ে ভয়ে বলে, তোমরা কারা? কেন আমাকে ভাবে ধরে এনেছো? এখানে কি চাও তোমরা? আস্তে আস্তে তোর সব কথার উত্তর দিতেছি, শান্ত হ তুই। আমরা কারা জানতে চাস? তাহলে শোন, আমরা হলাম আর গুরু। তোদের মতো জানোয়ারদের প্রাণ নেওয়া আমাদের কাজ। কি কি বলছেন? আমি তো কিছু করিনি, প্লিজ আমাকে মাফ করে দিন, আমাকে ছেড়ে দিন, দরকার হলে আমার সব সম্পত্তি নিয়ে নিন, আপনি তারপর আমাকে কিছু করবেন না। চুপ কর জানোয়ার, তুই কি আমাকে লোভী ভাবতেছিস নাকি? আমার যা আছে তা নিয়েই আমি অনেক সুখী আছি। মাফ করবেন ভাই, আমি কি করেছি যার জন্য আমাকে এভাবে ধরে এনেছেন? আমি কি বড় কোনো ভুল করেছি নাকি ভাই? তা তো করছোস, এমপি আব্দুল কাদের সাহেবকে খুন করে এখন সাধু সাজার দরকার নেই তোর। ভাই সেটা আমি করি না, প্লিজ বিশ্বাস করুন আমার কথা। রবিন জাফর ইকবালের কথাই হু করে হেসে ওঠে। তারপর জাফর ইকবালকে ঠাস করে একটা থাপ্পড় মেরে বলে, তুই করছিস না তাই না? তুই এটাতে জড়িত আসোস, পুলিশ অফিসার এটাতে জড়িত আছে, আর কে কাছে ওটা বল, নাহলে এখনই তোকে মেরে ফেলবো। বলছি ভাই, এটার মেইনকে তা আমি জানি না, তবে যদি এমপি আব্দুল কাদের সাহেবের বিরোধী দলের এমপি যে ধরিয়েছে তাকে ধরতে পারেন, তাহলে মনে হয় কিছু জানতে পারবেন। তুই শিওর তো তাকে ধরলে কিছু জানতে পারবো? আমি শিওর, কারণ আমি তারই একজন লোক। তাহলে তো পরের টার্গেট পেয়ে গেলাম, এখন তোর বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভাই আমাকে মারবেন না, আমি তো আপনাকে সব বলেই দিয়েছি। সব বলছিস ঠিক, কিন্তু তুই কি এখন আর আমার পরিবারকে ফিরিয়ে দিতে পারবি? না, পারবি না। তাহলে তোর বেঁচে থাকার কোনো মানে হয় না। আপনার পরিবার মানে আপনি কে ভাই? আমার পরিবার, আমি রবিন রাব্বি, এমপি আব্দুল কাদেরের ছেলে। তোরা আমার পরিবারকে বাঁচতে দিলে না। রাজু, নিয়ে আয় আমার জিনিসগুলো। রাজু রবিনের কথা মতো রবিনের কাছে একটা বক্স এনে দেয়। রবিন বক্সটা খোলার সাথে সাথে জাফর ইকবাল ভয়ে চিৎকার করে বলে ওঠে। জাফর ইকবাল ভয় পেয়ে এই কথা বলল, তার কারণ হলো রবিন যে বক্সটা খুলেছে ওই বক্সে ছিল ব্লেড আর মরিচের গুঁড়ো। জাফর ইকবাল ভালো করে বুঝতে পারছে তার জন্য এসব আনা হয়েছে। সে বুঝে গেছে তার আজকে মরতেই হবে, তাই সে এত কষ্ট পেতে চায় না। সে চায় মরলে এভাবেই মরে যেতে, এত কষ্ট পাওয়ার থেকে। কিন্তু রবিন তো আর তার কথা শুনবে না, তার কারণ রবিন এখন তার প্রতিশোধের নেশায় আছে। তার কাছে এখন এসব বলে কিছুই লাভ হবে না। রবিন জাফর ইকবালের কথায়
কোনো কান না দিয়ে একটা ব্লেড হাতে নিয়ে নেয় প্রথমে, তারপর মরিচের গুঁড়াগুলো এক পাশে রাখে। জাফর ইকবালের শরীর থেকে সব কাপড় খুলে ফেলে শুধুমাত্র শার্ট প্যান্ট বাঁধে। তারপর রবিন এলোমেলোভাবে জাফর ইকবালের রানে পোস্ট দিতে থাকে। রবিনের যত লোক আছে তারা ভয় পেয়ে গেছে রবিনের এই রকম আচরণ দেখে। কেউ কিছু বলার সাহস পেতেছে না। জাফর ইকবাল ব্যথায় চিৎকার করতেছে বারবার, কিন্তু তার চিৎকার শোনার মতো লোক এখানে নেই। এখন রবিন রানে অনেকগুলো পোস্ট দিয়ে সেখানে মরিচের গুঁড়ো দিয়ে দেয়। জাফর ইকবাল তো গলা কাটা মুরগির মতো ছটফট করতেছে আর বলতেছে, ভাই আপনার দুটি পায়ে ধরি, আপনি আমাকে গুলি করে মেরে ফেলুন, তারপর আমাকে এভাবে কষ্ট দিয়েন না। আর কান্না করতে করতে কথাগুলো বলল জাফর ইকবাল। তারপর রবিন তার লোকদেরকে বলল, ওই আমি বাইরে আছি, তোরা সবাইকে একটু আদর যত্ন করে শেষ করে দে। এই বলে রবিন বের হয়ে যায় গোডাউন থেকে। আর রাজু যে একটা লাঠি এনে কয়েকটা বাড়ি মারে জাফর ইকবালের পায়ে। জাফর ইকবাল আরো কান্না করে দেয়। রাজু সবাইকে তখন বলে, এটা বলার সাথে সাথে সব লোক জাফর ইকবালের চারপাশে ঘিরে ফেলে। সবাই সবার মেশিন গান হাতে নিয়ে জাফর ইকবালের দিকে তাক করে রেখেছে। তখন রাজু আবার বলে ওঠে, আর গ্রুপ স্টার্ট ফায়ার। রাজুর কথা শুনে সবাই জাফর ইকবালকে কোনো কিছু বলতে না দিয়েই গুলি করতে থাকে জাফর ইকবালের উপর। সেখানে লোকজন ছিল 30 জন। সবাই একটা করে গুলি চালিয়েছে জাফর ইকবালের শরীরে। সবগুলো গুলি বুকে আর হাতে লেগেছে, মাথায় বা মুখে একটাও গুলি লাগে নাই। এখন জাফর ইকবালের মরাদেহ পড়ে আছে। গুলি করার কারণে সে চেয়ার নিয়ে মাটিতে পড়ে যায়। রাজু লোকজনকে বলে, ভাই বলছে এই লাশটা সুন্দর করে এক জায়গায় রেখে দেওয়ার জন্য, যেখানে মানুষের আসা যাওয়া বেশি হয়। রাজুর কথায় তার লোকজন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তারপর রাজু গোডাউন থেকে বের হয়ে রবিনকে বলে, ভাই কাজ হয়ে গেছে, আপনি এখন যেতে পারেন, আর কালকে নিউজ এটা দেখানো হবে সেই ব্যবস্থা করছি। ঠিক আছে তাই কর, আমি তাহলে গেলাম। আর ওর লাশটা জায়গা মতো রাখা হলে কালকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে আসবি। তারপর সেই লোক যার এমপি হওয়ার শখ অনেক, তার ব্যবস্থা করব। ভাই শুনেছি সেই লোকেরও নাকি অনেক দাপট আছে এলাকায়, তবে এটাকে আমরা ভয় পাই না, আমাদের কাজ আমরা করবই। সে যতই শক্তিশালী হোক, ওকে তো আমরা চাই, সে যেভাবেই হোক। আর আমার দলও কিন্তু অনেক শক্তিশালী, এটাও সবাইকে মানতে হবে। এভাবে আরো কিছু সময় কথা বলে রবিন চলে আসে বাসায়। রবিনকে বাসায় এসে দেখে রুমি অবাক হয়ে বলে, কি ব্যাপার, তুমি এই সময় বাড়িতে? কখনো এই সময় বাড়িতে আসো না তো, শরীর খারাপ নাকি? না শরীর খারাপ না, এমনি চলে এসেছি। আমার বাপটা কোথায়? এতক্ষণ দুষ্টুমি করছে, এখন রুমে যেয়ে খেলা করতেছে। ও আচ্ছা, তাহলে এখন তুমি কি করো? কি আর করব, মহারাজের জন্য খাবার তৈরি করতেছিলাম। আচ্ছা, তোমার কি কষ্ট হয় না? কেন কষ্ট হবে শুনি? এই যে তোমাকে কোনো সন্তান দিতে পারবো না আমি, এটার জন্য। তোমাকে একদিন বলছি না এটা নিয়ে কথা না বলতে? আমাকে সন্তান দিতে পারবে না কে বলেছে? নীরব আছে না, ওই তো আমাদের নয়নের মণি। ওই কি আমাদের সন্তান না? নীরবকে আমি সারা জীবনের জন্য নিজের সন্তান হিসেবে দেখে আসবো। আর এখানে তোমার দোষ কি বলো? তুমি তো অনেক চেষ্টা করেছো এটা নিয়ে, আর আমি তোমার থেকে যে ভালোবাসা পেয়েছি এটাই অনেক। অন্য জায়গায় কখনো এমন ভালোবাসা পেতাম না হয়তো। রুমি কথা শুনে চোখের পানি ছেড়ে দেয়। রবিনের চোখের পানি মুছিয়ে দিয়ে বলে, কি শুরু করছো? মেয়েদের মতো এমন কান্না করতেছো কেন? আমি অনেক খুশি আছি তোমাকে নিয়ে। আমার কোনো সন্তান চাই না, শুধু তোমাকে আর নীরবকে নিয়ে সুখী থাকতে চাই সারা জীবন। সত্যি আমি খুব ভাগ্যবান, নাহলে তোমার মতো একজনকে জীবনে পেতাম না কখনোই। আমিও খুব খুশি তোমাকে আমার জীবনে পেয়ে। আচ্ছা তুমি থাকো, আমি নীরবকে নিয়ে আসতেছি নিচে। এই বলে রবিন চলে যায় নীরবকে আনতে। আর রুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুচকি হাসতে থাকে। রবিন আর রুমির বিয়ের এতদিন হলো, তারপরও তাদের কোনো সন্তান আসার আনাগোনা নেই। তার কারণ হলো রবিন কখনো বাবা হতে পারবে না, ডাক্তার বলেছে। তবে এটাতে রুমির কোনো কষ্ট নেই। তার কারণ হলো রবিন তাকে অনেক ভালোবাসে, সেও রবিনকে অনেক ভালোবাসে। আর নীরবকে তার ছেলে ভেবে থাকে রুমি। এই জন্য রুমি কিছুই বলে না। রবিনও অনেক চেষ্টা করেছে সন্তান হওয়ার জন্য, কিন্তু কিছুই লাভ হয়নি। রবিন রুমির কাছ থেকে চলে যায় তাদের রুমে, যে দেখে নীরব সব জামা কাপড় সরিয়ে ছিটিয়ে খেলা করতেছে। রুমের সবকিছু ফ্লোরে পড়ে আছে। এইসব দেখে রবিন হেসে বলল, ছেলের কাছ দেখে বাবা রবিন হেসে দেয়। বাবার হাসির শব্দ শুনে নীরব পিছনে তাকায়। তাকিয়ে রবিনকে দেখে দৌড়ে এসে রবিনের কোলে উঠে যায়। তারপর ছোট ছোট উচ্চারণ করে বলে, বাবা তুমি কখন এসেছো বাড়িতে?
আমাকে কেন ডাক দাও না? বাড়িতে এসে। এখনই এসেছি বাবা, আর এই তো তোমার কাছে এসেছি তোমাকে নেওয়ার জন্য, কিন্তু তুমি পুরো ঘরে এরকম করে রেখেছো কেন? আমি তো খেলা করছিলাম শুধু বাবা। তাহলে কি আমি খেলা করব না? আর খেলা করো, কোনো সমস্যা নেই, কিন্তু ঘরে যে এরকম করে রেখেছো, আম্মু যদি এসে তোমাকে বকা দেয়। রবিন এটা বলার সাথে সাথে নীরব কান্না করে দেয়। তারপর রবিনকে বলে, আব্বু কি আমাকে সত্যি বকা দিবে বাবা? নীরবের কান্না করা দেখে রবিন অবাক হয়ে যায়। তখন রুমি পিছন থেকে বলে ওঠে, না বাবা, আম্মু বকা দিব না, তুমি যেভাবে মন চাই সেভাবে খেলা করো। রুমির কথায় রবিন আরো নীরব রুমির দিকে তাকায়। রবিন তাকে মুচকি দেয় আর নীরব বলে ওঠে, সত্যি আম্মু তুমি আমাকে বকবে না? আম্মু তাহলে আমি আর একটু খেলা করি এখন। না বাবা, এখন আর খেলা করতে হবে না, আবার পরে খেলা করবে। এখন চলো আমরা নিচে যেয়ে বসে গল্প করব সবাই। ঠিক আছে আম্মু, তুমি যা বলবে তাই করব। তারপর রবিন নীরবকে আর রুমিকে নিয়ে নিচে চলে আসে। সেখানে তারা অনেকক্ষণ সময় নিয়ে কথা বলল। নীরবকে নিয়ে তারা খেলা করলো। খেলা করতে করতে দুপুর হয়ে যায়, তাই সবাই গোসল করে নেয়। নীরবকে রুমি সবসময় গোসল করিয়ে দেয়। সবাই দুপুরে খাবার খেয়ে রবিন একটু রেস্ট নিয়ে রুমিকে বলে চলে যায় তার অফিসে। নিজের অফিস তো, তাই যখন মন চায় তখন যাওয়া যায়। অফিসে যেয়ে কিছু একটা কাজ করে রাতের বেলা চলে আসে রবিন। তারপর টুকটাক কথা বলে দুষ্টুমি করে নীরবের সাথে। পরে সবার খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়। অন্যদিকে রাজুরা সবাই রেডি হয়ে আসে কখন সুযোগ পাবে এটার আশায়, যে জাফর ইকবালের লাশটা সুন্দরভাবে এক জায়গায় রাখতে পারে। ঢাকা শহরের যেখানে বেশি মানুষের আনাগোনা, সেখানে লাশটা রাখার কথা হয়েছে। অবশেষে সেই সুযোগ পেয়ে গেল রাত 3:30। তারা লাশটা খুব সুন্দর করে রাস্তার মাঝখানে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে রেখেছে। গায়ে কিছুই ছিল না, শুধু শর্ট প্যান্ট ছিল একটা। তারপর রাজুরা সবাই চলে যায়, তবে লাশের গায়ে একটা কাগজে লেখা আছে আর, যাতে মানুষ বুঝতে পারে এটা আর গ্রুপের কাজ। রাজুরা সবাই চলে যায় সেখান থেকে। তাদেরকে কেউ দেখে না, সিসি ক্যামেরা লাগানো ছিল, কিন্তু তাদেরকে চিনার কোনো উপায় নেই। সবার গায়ে কালো প্যান্ট, শার্ট, জুতা ছিল, মুখ কালো কাপড় দিয়ে ঢাকা ছিল। পরদিন সকালবেলা রবিনের ফোনে কল আসার কারণে তার ঘুম ভেঙে যায়। মোবাইলটা হাতে নিয়ে দেখে রাজুর কল, তাই কলটার সাথে সাথে রিসিভ করলো রবিন। কল রিসিভ করার পরে রাজুকে রবিন বলল, কি রে, কি জন্য এই সকাল সকাল কল দিছিস? ভাই কষ্ট করে একটু টিভিতে খবরটা দেখেন, তাহলে বুঝতে পারবেন সবকিছু। ওকে, আমি দেখতেছি তাহলে। তারপর শোয়া থেকে উঠে ফ্রেশ হয়ে নিচে বসার রুমে চলে আসে রবিন। রবিনকে এই সময়ে রুমি দেখে বলে, কি ব্যাপার, তুমি এই সময়ে কেন উঠলে? তোমার তো এই সময় ওঠার কথা না। কিছু লাগবে নাকি তোমার? না, কিছু লাগবে না, আমি এসেছি একটা খবর দেখতে, খুব জরুরি একটা খবর দেখা লাগবে। ও ঠিক আছে, তাহলে দেখো। আর নীরব কি করতেছে, ঘুমিয়ে আছে নাকি? দেখলাম তো ঘুমিয়ে আসো, তাই আর জাগে তুলি না। এখন তো মাত্র 7:15 বাজে, বাচ্চা মানুষ, আরো পরে উঠলে কোনো সমস্যা নেই। তা ঠিক বলেছ। আচ্ছা তোমাকে কি চা দেবো এখন? দিলে তো খুব ভালো হয়। এই বলে রুমে চলে যায় চা আনার জন্য। আর রবিন টিভিটা অন করে সোফায় বসে পড়ে। তারপরে একটা খবর চ্যানেলে যায় রবিন। সেখানে দেখতে পাই জাফর ইকবালের মরদেহ দেখাইতেছে। লাশটা দড়ি দিয়ে বেঁধে রেখেছে এবং ঝুলে আছে এখনো। পুলিশ অফিসার আরো অনেক পুলিশ এসেছে। হাজার হাজার মানুষ ভিড় করে আছে লাশ দেখার জন্য। সাংবাদিক পুলিশকে অনেক কিছু জিজ্ঞেস করতেছে, কিন্তু পুলিশের কাছে কোনো উত্তর নেই। অনেকক্ষণ পর লাশটা নামানো হয়। তারপর লাশটা পুলিশ সাথে করে নিয়ে যায় থানায়। কেউ কিছুই বলতে পারতেছে না কে বা কারা এই কাজ করেছে। রবিন এসব দেখে একটা মুচকি হাসি দেয়। রুমি চা নিয়ে এসে দেখে রবিন মুচকি মুচকি হাসতেছে। তখন রুমি রবিনকে বলে, কি হয়েছে, এভাবে মুসকি মুসকি হাসতেছো কেন? আজকে নিউজ দেখিছো, জাফর ইকবালের খুন হয়েছে। কিভাবে খুন হয়েছে, কি করেছে কিছুই বলতে পারে না। পুলিশ আর জাফর ইকবাল হলো রাজ্জাক সাহেবের লোক। আমার জানা মতে ওরা খুব খারাপ লোক ছিল, আর সেই কারণে মনে হয় কেউ এভাবে ওকে মেরে ফেলেছে। বুঝলাম, কিন্তু তুমিও একটু সাবধানে চলাচল করবে এখন থেকে। বলা তো যায় না কখন কি হয়ে যায়। আর এই নাও তোমার চা। রুমি রুবিনকে একটা চা দিয়ে রবিনের পাশে বসে পড়ে। রবিন চা খেতে খেতে রুমিকে বলে, ভাবছিলাম বাবার এই এমপির ক্ষমতা আমার হাত থেকে চলে যাওয়ার পরে সামনে তো রাজনৈতিক ভিতরে যাব না, এমপি হওয়ার জন্য দাঁড়াবো না, কিন্তু এখন মনে হচ্ছে দাঁড়াতে হবে। তা না হলে কিছু মানুষরূপী জানোয়ারদের দেশটাতে শেষ করে দিবে। মানুষ তাদের জন্য শান্তিমতো এলাকায় থাকতে পারবে না।
আমারও মনে হয় রাজনৈতিক করা ঠিক না, কিন্তু মানুষের মুখের দিকে তাকিয়ে তোমার দাঁড়ানো উচিত। হয়তো তোমার অনেক কষ্ট হয়ে যাবে, কিন্তু অনেক মানুষ তোমার কষ্টের উছিলায় সুখী থাকতে পারবে। সেই কারণেই তো মনে হয় ভাইয়ার কথাটা রাখতে পারবো না আমি। তা ঠিক বলেছ। আচ্ছা, দরকার হলে আমরা আর ওই বাসায় যাব না, মাঝে মাঝে যে বাড়িটা পরিষ্কার করে আসবো। বাবার নিজের তৈরি করা বাড়ি যদি এভাবে ফেলে রাখি তাহলে তো হয় না। ঠিক আছে, তাই হবে। আচ্ছা, অনেক কথা হয়েছে, এখন তুমি নাস্তা রেডি করো, আমি নীরবকে নিয়ে আসতেছি। রুমি ঠিক আছে বলে চলে যায় নাস্তা রেডি করার জন্য, আর রবিন চলে যায় তাদের রুমে, যে দেখে নীরব ঘুমিয়ে আছে। তাই রবিন খুব যত্ন সহকারে নীরবকে ঘুম থেকে জাগিয়ে নেয়। তারপর রবিন তার নিজের হাতে নীরবকে মুখ ধুয়ে দেয়। নীরবকে কোলে তুলে নেয় রবিন। চলে আসে নিচে, এসে দেখে রুমি সবকিছু রেডি করে চেয়ারে বসে আছে। রবিন যাওয়ার পরে রুমি রবিনকে বলে, এসেছো? আচ্ছা বসো, তোমার আবার লেট হয়ে যাবে অফিসে যেতে। এখন অফিসে যাব না, একটু থানা থেকে ঘুরে আসবো, তারপর অফিসে যাব। এভাবে আরো কিছু কথা বলে খাওয়া দাওয়া শেষ করে নেয় সবাই। তারপর রবিন রেডি হয়ে চলে যায় থানায়। সেখানে যাওয়ার পরে পুলিশ অফিসার রবিনকে দেখে বলে, আরে আপনি আসেন, বসেন। কোনো দরকার নাকি এই সময়ে আসলেন? কোনো দরকার না, এমনি জানতে আসলাম জাফর ইকবাল যে মারা গেছে ওটার কোনো কিছু জানতে পারছেন কিনা। না, কিছু জানতে পারিনি, তবে আমাদের ধারণা এটার ভিতর মনে হয় কোনো বড় রহস্য আছে, না হলে কেউ কি কাউকে এভাবে মারে নাকি? আপনারা কিছু জানতে পারবেন না, আপনারা করেনটা কি আমি বুঝি না। সরকার আপনাদেরকে কেন টাকা দেয়? এভাবে বলবেন না, আমি জানি আপনি কেন এই কথাটা বলছেন, কারণ আপনার পরিবারের খুনিকে এখনো আমরা খুঁজে বের করতে পারিনি, তবে আমরা চেষ্টা করে যেতেছি তাদেরকে খুঁজে বের করার জন্য। পুলিশের এই কথা শুনে রবিন কিছু সময় হাসলো হু হু করে। তারপর রবিন চোখ মুখ গরম করে চিৎকার করে বলে ওঠে, আপনাদের কিছু করতে হবে না, যা করার আমি করে নিব। এই কথা বলে রবিন পুলিশকে আর কোনো কিছু না বলতে দিয়ে বের হয়ে যায় থানা থেকে। তারপর চলে যায় তার অফিসে, সেখানে যেয়ে কাজ করতে থাকে। কাজ করতে করতে দুপুর হয়ে যায়, তাই রবিন বাসায় চলে আসে। বাসায় আসার পরে সবার সাথে খাওয়া দাওয়া করে নেয়। তারপর আবার রুমির কাছে বলে চলে যায় অফিসে। যাওয়ার সময় গাড়িতে বসে রাজুর কাছে কল দেয় রবিন। রাজু কল ধরার পরে রবিনকে বলে, বলেন ভাই, কোনো দরকার নাকি? আজকে পুলিশ অফিসারকে তুলে নিয়ে যা তোরা, তবে খুব সাবধানে কাজ করবি। তারপর তাকে কিছু জিজ্ঞেস করে মেরে দিস। আজ রাতের মধ্যে কাজ হয়ে যাবে, আপনি কোনো চিন্তা করবেন না। রাজুর সাথে আরো কিছু কথা বলে চলে যায় রবিন তার অফিসে। সব কাজ শেষ করে রবিন তার বাড়িতে চলে আসে সন্ধ্যার দিকে। অন্যদিকে রাজুরা সবাই মিলে পুলিশ অফিসারকে তুলে নিয়ে যায় রাস্তা থেকে। পুলিশ অফিসার তার বাড়িতে যাওয়ার পথে এমন হয়েছে। পুলিশ অফিসারকে সেই গোডাউন নিয়ে রাজু তাকে কিছু কথা জিজ্ঞেস করে। পুলিশ অফিসার ভয়ে ভয়ে বলে দেয় সবকিছু। আর যা বলে এটা শুনে তো রাজু তার নিজের কানকে বিশ্বাস করতে পারতেছে না। তাই রাজু পুলিশ অফিসারকে না মেরে সাথে সাথে রবিনকে কল দেয়। রবিন রাজুর কল পেয়ে রিসিভ করার পরে রাজু বলে ওঠে, ভাই আপনি একটু তাড়াতাড়ি গোডাউনে চলে আসেন। আসতেছি, কিন্তু কেন? সেটা না হয় আপনি আপনার নিজের কানে পুলিশ অফিসারের কাছে থেকেই শুনবেন। ওকে, তাহলে আমি আসতেছি এখনই, তোরা ওর খেয়াল রাখতে থাক। রবিন কল কেটে চলে যায় গোডাউনে। আসার সময় রুমির কাছে বলে এসেছে তার একটা জরুরি কাজ আছে। গোডাউনে যাওয়ার পরে রাজু তাকে পুলিশ অফিসারের কাছে নিয়ে যায়। আর পুলিশ অফিসার রবিনের সামনে আবার সবকিছু বললে। সব শুনে তো রবিনের চোখ মুখ লাল হয়ে যায়। তার মনে হচ্ছে তার চোখ দিয়ে আগুন বের হবে এখন। রবিন সাথে সাথে পুলিশ অফিসারকে গুলি করে মেরে ফেলে। তারপর কি হয়েছে এবং পুলিশ অফিসার কি এমন বলল সব জানার জন্য অপেক্ষা করতে থাকুন। পরবর্তী পর্ব খুব দ্রুতই আপলোড করা হবে। ধন্যবাদ সবাইকে। গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন।